পাত্র হিসেবে ভার্সিটির সিনিয়র ভাই রাত আহমদকে দেখে চক্ষু বিস্ফোরিত হয় নজরাতের। মিনিট খানেক হয়েছে পাত্রপক্ষ এসেছে নজরাতকে দেখতে। এদিকে হালকা সাজগোজ করে বসেছিল নজরাত। পাত্রপক্ষ আসার পর নজরাতের বান্ধবী হুমায়সা লুকিয়ে দেখতে চায় পাত্র দেখতে কেমন। দেখে এসে হুমায়সায় জানায় পাত্র আর কেউ নয়, তাদের ভার্সিটির বড় ভাই রাত আহমদ। হুমায়সার কথা বিশ্বাস হয় না নজরাতের, তাই নিজ চোখে দেখতে পর্দার আড়াল থেকে উকি দেয়। যা দেখে চক্ষু চড়ক গাছ। দ্রুত দরজার বন্ধ করে হুমায়সাকে গিয়ে বলে, দোস্ত, আমার এখন কি হবে? আজকে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। হুমায়সা হাসতে হাসতে বলল, তোর বদলে আমি না হয় পাত্রী হিসেবে যাই, কি বলিস? হুমায়সার কথায় সায় দিয়ে নজরাত বলল, দারুণ আইডিয়া, চল তোকে রেডি করে দিই। এই একদম না, ওটা তো আমি এমনিতে মজা করে বলেছি, তুই সিরিয়াসলি নিয়ে নিবি কে জানে। হ্যাঁ শোন, ভয় পাস না, কিচ্ছু হবে না। কিন্তু নজরাত কিছুতেই যাবে না ওই দাম্ভিক অহংকারী মানুষটার সামনে। সবচেয়ে বড় কথা, নজরাত রাত সহমতের সামনে গেলেই তাকে চিনে ফেলবে, কারণ গতকাল ভার্সিটিতে রাত সহমতের সাথে কথা বলতে গিয়েছিল নজরাত, কিন্তু রাত সহমত তাকে পাত্তা দেয়নি। এরপর থেকে বান্ধবীদের সাথে লজ্জায় মুখ দেখাতে পারেনি নজরাত। নজরাতকে তার বান্ধবীরা মিলে ডেয়ার দিয়েছিল তাদের ভার্সিটির বড় ভাই রাত আহমদের সাথে আলাপ করে বন্ধুত্ব করার। ভার্সিটির টিচার থেকে শুরু করে স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত একটা মুখ রাত আহমদ। রাজনীতিতে তার জুড়ি নেই, তাছাড়া খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রাত আহমদ। স্কুলে থাকাকালীন প্রেমে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করেছে জীবনে আর কোনো দিন প্রেম নামক সম্পর্কে জড়াবে না, একেবারে বিয়ে করবে। তাই ভার্সিটির কোনো মেয়েদের পাত্তা দেয় না রাত আহমদ। এমনকি মেয়েদের সাথে কথা বলতেও ঘৃণাবোধ কাজ করে নিজের মধ্যে। কিন্তু নজরাত রাত আহমদের সম্পর্কে জানতো না, তাই তো বান্ধবীদের পাল্লায় পড়ে রাত আহমদের সাথে বন্ধুত্ব করতে চায়। নজরাতের বান্ধবীরা জানতো রাত আহমদ কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে না, তাই ইচ্ছে করেই এই ডেয়ার দেয়। যদিও হুমায়সা সাবধান করেছিল নজরাতকে, কিন্তু নজরাত শুনে নেয়। জেদ ধরে বন্ধুত্ব করে দেখিয়ে দিতে চেয়েছিল তার বান্ধবীতে। লম্বা দম নিয়ে এগিয়ে যায় রাত আহমদের কাছে, গিয়ে বলে, হাই ভাইয়া। নজরাত আচমকা এসে কথা বলায় ভ্রু কুচকে তাকায় রাত আহমদ। খানিকক্ষণ চুপ করে থেকে বলে, কি চাই? আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ভাইয়া। রাত আহমদ তখন মুচকি হাসি দিয়ে বলল, সরি। তারপর রাত চশমা চোখে দিয়ে এক প্রকার ভাব দেখিয়ে বন্ধুদের নিয়ে ওই স্থান ত্যাগ করে। আশেপাশে যতজন দেখেছে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। শেষে ভরা ক্যাম্পাসে অপমানিত হয়ে ফিরে আসে নজরাত। এরপর থেকেই যখনই রাত আহমদের কথা মনে পড়ে তখনই গাল মন্দ করতে ভোলে না নজরাত। যাই হোক, এখন রাত আহমদের সামনে থেকে পালাবে কিভাবে তার উপায় খুঁজতে ব্যস্ত দুই বান্ধবী। তখনই নজরাতের নানু মনে এসে বলল, নসরাত পোলা তো চাঁদের লাহান সুন্দর, আমার তো তোরে নিয়া হিংসা হইতাছে। নজরাত আছে নজরাতের জ্বালায়, এর মধ্যে তিনি এসে রাত আহমদের গুণগান গাইতে শুরু করে দিয়েছেন। তাই নজরাত কিঞ্চিত রেগে বলল, বুড়ি, তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, তুমি এই দাম্ভিক অহংকার ছেলেকে বিয়ে করে নাও। নজরাতের নানু সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই কেমনে জানলি ওই ছেলে দাম্ভিক অহংকার আছে? সুন্দর ছেলেরা ওরকমই হয়, তাই আমি ঠিক করেছি কালো আর বেটে দেখে বিয়ে করব, তাহলে আমাকে রাজরানীর মতো করে রাখবে। যাই হোক বুড়ি, তুমি এখন এখান থেকে যাও, আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? হ যাই, তুই ভালা কইরা সাই যাই। নানু চলে যাওয়ার পর হুমায়সা বলল, দোস্ত, একটা আইডিয়া পেয়েছি, বলবো? নজরাত দরজা বন্ধ করে এসে বলল, তাড়াতাড়ি বলো। চল, তোকে ভারী মেকআপ করে দিই, তাহলে ওই বেটা তোকে আর চিনতেই পারবে না। তারপর হুমায়সা খুব ভারী মেকআপ করে দিল নজরাতের, যার ধরুন আপন মানুষেরা একবার দুবার নজরাতকে দেখেছে তারা চিনতেই পারবে না। এর মধ্যে অনেকবার তাদেরকে ডাকাডাকি করে গেছে নজরাতের মা তারিকা বেগম। তারপর যখন নজরাতকে পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে পাশের বসার ঘটক কলি আন্টি রুমে আসেন, তখন নজরাতকে দেখে বললেন, এ কি, এত সাজ দিয়েছো কেন? এই কথা বলতেই হুমায়সা আর নজরাত ভয় পেয়ে যায়। এই মহিলা যদি এখন বলে, যাও এমন সাজ চলবে না, মুখ ধুয়ে হালকা সেজে এসো, তখন কি হবে?
তাই হুমায়সা ঝটপট বলে ওঠে, আন্টি, এই সাজ এখন ট্রেন্ডে আছে, তাই এটাই ভালো হবে। মিসেস কোহলি আর ঘাটলেন না, বললেন, ঠিক আছে, তোমরা আজকালকার পোলাপান, তোমরাই ভালো বোঝো সাজগোজে, আমরা অত শত বুঝি না। তারা বারবার বলছিল এখনো মেয়ে নিয়ে যাচ্ছে না কেন, এখন চলো চলো, অনেক সময় হয়ে গেছে। দুই বান্ধবী হাঁপ ছেড়ে বাঁচল যেন, তবুও মনের মধ্যে একটা ভয় রয়েই গেল। পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দেয় নাজরাত। রাজ সামাতের মা আমেনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, বসো। নাজরাত বসার পর রাজ সামাতের বোন জিজ্ঞাসা করল, নাম কি তোমার? রূপকথা। আগে পরে কিছু নেই? নাজরাতের বুক ধরফর করতে লাগলো ভয়ে, কাপা কাপা গলায় বলল, রূপকথা ইসলাম। মাশাআল্লাহ, সুন্দর নাম তোমার। পাত্রী দেখতে রাজ সামাদ তার মা, খালা আর বড় বোন এসেছেন। রাজ সামাদের খালা বোনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, অনেকটা সেকেলের মানুষদের মতো। তাই নাজরাতকে বললেন, তোমার ঠিকানাটা লিখে দাও তো মা। নাজরাতের ছোট ভাই রাফি তখন দৌড়ে গিয়ে খাতা কলম নিয়ে এসে বোনকে দেয়। রাফির কাণ্ড দেখে রাজ সামাদ হাসে। রাফিকে নিজের পাশে বসে নাম আর কোন ক্লাসে পড়াশোনা করে এসব জিজ্ঞাসা করে। এদিকে নাজরাত ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে যাওয়ার অবস্থা। মনে হচ্ছে এই প্রথম সে লিখতে বসেছে, হাত কাঁপছে তার। এমনিতে নাজরাতের হাতের লেখা ভীষণ সুন্দর, কিন্তু ভয়ে এখন খুবই বিচ্ছিরি হয়ে যাচ্ছে। তবুও কোনো রকম লিখে দেয়। রাজ সামাদের খালামণি খাতাটা নিয়ে পড়ে। তারপর বাবার কথা জিজ্ঞাসা করলে নাজরাতের চোখ ছলছল হয়ে ওঠে। নাজরাতের এসএসসি পরীক্ষা চলাকালীন তার বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। তারপরও বাঁচানো যায়নি নাজরাতের বাবাকে। বাবার মৃত্যুর 2 দিন পরেই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে তাকে। নাজরাতকে কেউ বাবার কথা বললে কান্না করে দেয়। তাই মিসেস কোহলি বললেন, ওর বাবা বেঁচে নেই, প্রায় 3 বছর আগেই মারা গেছে। এই কথা শুনে সবাই দুঃখিত হলেন। নাজরাতকে সান্ত্বনা দিলেন রাজ সামাদের খালামণি। তারপর তারিকা বেগমের সাথে আরও কিছু গল্প করে বিদায় নিয়ে চলে গেলেন। সন্ধ্যার সময় মিসেস কোহলি এসে হাই হতাশ করতে করতে বললেন, ভাবি, আপনি আগেই আপনার মেয়েকে বলেছিলাম এমন সাজ দিতে না। এখন পাত্র বাসায় গিয়ে বলছে মেয়ে নাকি মেকআপ সুন্দরী, পাত্র ন্যাচারাল সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। আমিও এই পাত্র হাতছাড়া করবো না, দরকার হলে আবারও নিয়ে আসবো। পরের দিন নাজরাত ভার্সিটির ক্যাম্পাস পেরিয়ে তার ক্লাসের ভবনে যাওয়ার সময় পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর বলল, হাই মেয়ে, দাঁড়াও। মুহূর্তেই নাজরাতের পা থেমে গেল। ভয়ে বুক ধরফর করতে শুরু করলো তার। লোকটার সম্মুখীন হয়ে মিয়ানো গলায় বলল, জি ভাইয়া, কিছু বলবেন? মনে মনে ভয় পাচ্ছে নাজরাত, তাকে আবার চিনে ফেললো না তো রাজ সামাদ। কিন্তু নাজরাতকে অবাক করে দিয়ে রাজ সামাদ বলল, হাই মেয়ে, তোমার নামটা কি যেন? নাজরাত শান্ত চোখে রাতের দিকে চেয়ে বলল, নজরাত। আগে পরে কিছু নেই? নাজরাত মাথা 2 দিকে নাড়িয়ে বোঝায় নেই। তারপর রাত বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। নাজরাত অনুমতি পেয়ে দ্রুত পা চালিয়ে নিজের ক্লাসে চলে গেল। নাজরাত এর আসল নাম রূপকথা ইসলাম, আর ডাক নাম নাজরাত। বেচারি 2 নাম হওয়ায় এই যাত্রায় বেঁচে গেল। নাজরাত চলে যাওয়ার পর রাতের বন্ধু রিয়াদ খোঁচা দিয়ে বলল, রাত ক্যান্টিনে যেতে যেতে বলল, কিরে দোস্ত, ব্যাপার কি? কোনো ব্যাপার না। ক্যান্টিনে এসে রাত ক্যান্টিনের মামাকে 2টো করে সিঙ্গারা আর 2টো সামোচা দিতে বলল দুজনকে। তারপর মায়ের ফোন আসলে রিসিভ করে। ওপাশ থেকে মায়ের কথায় কিছুটা রেগে যায় রাত। শেষে বলে, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নেই। এই বলে কল কেটে দেয়। এর মধ্যে তাদের নাস্তা চলে আসে। নাস্তা খেতে খেতে রিয়াদ বলল, তুই তো আন্টির সাথে কখনো এভাবে কথা বলিস না, তাহলে আজকে কি হলো তোর? তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি এসবের মধ্যে নেই। গতকাল যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, সেই মেয়েটা অনেকটা নজরাত মেয়েটার মতো মনে হলো। তবে নজরাত মেয়েটা ন্যাচারাল দেখলেই বোঝা যায়, আর্টিফিশিয়াল কিছু ইউজ করে না। তবুও কেন জানি 2টো মেয়ের মধ্যে অনেকটা মিল দেখতে পেলাম। আম্মা ওই গতকালের মেয়েটাকে নিয়ে পড়ে আছে, সেজন্যই রাগ উঠে গেল। রিয়াদ খানিকটা ভেবে বলল, বাই এনি চান্স তুই কি নজরত মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস? রাত রেগে যেতে নিলে রিয়াদ হেসে বলল, আরে দোস্ত, মজা করেছে, এত রেগে যাচ্ছিস কেন? গতকাল তরিকা বেগম অফিস থেকে ফেরার পথে জাম কিনে নিয়ে এসেছেন। দুপুরে রোদের বেলা টক জাতীয় ভর্তা খেতে অমৃতের মতো লাগে। তাই নজরত জাম ভর্তা বানিয়ে রাফিকে দেয়।
আজকে নাজরাতের ভার্সিটি আর রাফির স্কুল বন্ধ, তাই বাসায় আছে তারা। ড্রয়িং রুমের মেঝেতে বসে ভাই বোন মিলে আয়েশ করে খাচ্ছে। তখন বাসার কলিং বেল বেজে ওঠে। নাজরাত রাফিকে বলল, ভাই দরজাটা খুলে দিয়ে আয় তো। রাফি খেতে খেতে বলল, আমি চলে গেলে তুই আমাকে রেখে সবটা খেয়ে ফেলবি, তাই আমি যেতে পারবো না, তুই যা। রাফির কথায় তার মাথায় হালকা থাপ্পড় মেরে উঠে দাঁড়ায় নাজরাত। এদিকে নাজরাতের নানু রুম থেকে চেঁচিয়ে বললেন, সে কখন থেকে বেল বাজাইতেছে, তোরা কানে শুনিস না? ওই বুড়ি চেঁচিও না, আমি যাইতেছি। তারপর গায়ের ওড়নাটা মাথায় শরীরে ঠিক মতো দিয়ে দরজা খুলে নাজরাত। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে মুখের কথা হারিয়ে ফেলেন। বহুক্ষণ বিবশ হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস কলি তখন বললেন, কি রে, মেহমানদের এভাবে দাঁড় করিয়ে রাখবি? এতক্ষণ জ্ঞান ফেরে নাজরাতের। বালিকার মতো সরল অকপট গলায় সালাম দিয়ে বলল, জি ভিতরে আসুন। মেহমানদের বসে ভেতরে নানুর কাছে চলে যায় নাজরাত। মনে মনে হাসি পায় তার। ওই দিন ভারী মেকআপ দেখে বিদায় করেছিল তাদের, আর আজকে ফকিন্নি বেশ দেখে এমনিতেই বিদায় হবে তারা। খুবই সাধারণ একটা থ্রি পিস পরে আছে নাজরাত, তাও এক সেট হলে মানা যেত। তিন সেটের থেকে নেওয়া, যেমন একটা ড্রেসের জামা অন্যটার ওড়না, এরকমভাবে পরে আছে নাজরাত। মাথার এলোমেলো চুলগুলো পেঁচিয়ে কাটবেন দিয়ে লাগিয়ে রাখা। রাফি দৌড়ে গিয়ে কিচেনে বসে বসে আরাম করে খাচ্ছে জাম ভর্তা। মেহমান আসা সে মহা খুশি, কারণ একা একা সবটা খেতে পারছে। ভাই বোনের এসব খুনসুটি ভালোবাসা একটা সময় খুব চলে। তারপর বোন চলে যায় শ্বশুর বাড়ি, তাদের মধ্যে দূরত্ব চলে আসে। তখন আর এসব খুনসুটি ভালোবাসা দেখা যায় না, চাইলেও এই সময়টা ফিরে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তরিকা বেগম অফিসে আছেন। নাজরাতের নানু এসে সবার সাথে কুশল বিনিময় করেন। নাজরাত সবার জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত তৈরি করে নিয়ে আসে। এই গরমের মধ্যে লেবুর শরবত যেন মরুভূমিতে একটু পানির দেখা। তারপর দ্রুত সবার জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। রাদের মা লিপি বেগম বললেন, আমরা এসে তোমাকে ঝামেলায় ফেলে দিলাম মা, মনে কষ্ট নিও না। ছি ছি আন্টি, এইসব কি বলছেন? আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সৈনিক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দেবে। খাদ্য খাওয়ানো নবী রাসূলগণের প্রিয় একটি কাজ ছিল। তাদের ঘরে খাবার না থাকলে তারা না খেয়ে সবটুকু দিয়ে অতিথি আপ্যায়ন করতেন। বাড়িতে মেহমান আসলে তারা অন্তত খুশি হতেন। অথচ বর্তমানে আমরা বাড়িতে মেহমান আসলে বিরক্ত হই, আপ্যায়নে গাফিলতি করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। সন্তুষ্টি চিত্রে মানুষকে খাওয়ানোর মাধ্যমে সহজে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা যায়। তাই আপনার আশাতে আমার বরং উপকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। নাজরাতের কথায় লিপি বেগম এবং তার বোন রানু বেগম অনেক খুশি হলেন। সেদিন নাজরাতকে পছন্দ না হলেও আজকে খুবই পছন্দ হলো। মিসেস কলি তাদের অনেকটা রিকোয়েস্ট করে আজকে নিয়ে এসেছেন। নাজরাতের মা তরিকা বেগম আজকে বাসায় থাকবেন না তিনি জানতেন। এদিকে রাদের জন্য অন্য জায়গায় পাত্রী দেখতে যাবেন বলেছিলেন লিপি বেগম। যদি সেখানে পাত্রী পছন্দ হয়ে যায় সেই ভয়ে তরিকা বেগম বাসায় না থাকা সত্ত্বেও আজকে তাদের নিয়ে এসেছেন মিসেস কলি। লিপি বেগম রাতকে তাদের সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসবে না বলে দেয় এবং রাতের বোনও ভাইয়ের সাথে মিললে আসবে না বলেছে। তাই লিপি বেগম আর তার বোন এসেছে আজ। নাজরাতের বাবা মারা যাওয়ার পর থেকে তরিকা বেগম একটা কোম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছেন, তাই তিনি দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। এদিকে নাজরাতের ভার্সিটি বন্ধ থাকলে ঘরের সমস্ত কাজ করে রাখে, মায়ের কষ্ট যেন লাঘব হয় সেজন্য। তবে তরিকা বেগম ভোরবেলা উঠে রান্না করে দিয়ে যান। আজকে আর তেমন কিছু জিজ্ঞাসা করলেন না তারা নাজরাতকে। নাজরাতের রান্না করা নুডলস খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর মিসেস কলি আসলেন। তিনি খুবই উৎফুল্ল হয়ে বললেন, খালাম্মা, আমি বলেছিলাম না মেয়ে তাদের পছন্দ হবেই হবে। নাজরাতের নানু বললেন, আজকে কি কইলো তারা? মেয়ে তাদের পছন্দ হয়েছে, এখন বাসায় সবার সাথে বসে কথা বলে জানাবে বলেছে। নাজরাতের নানু আলহামদুলিল্লাহ বলে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এদিকে পর্দার আড়ালে থেকে সবটাই শুনল নাজরাত। শুনে কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না সে। ভার্সিটিতে এক প্রকার লুকিয়ে ঢুকে নাজরাত। কিছুতেই রাতের সামনে পড়া যাবে না, এই তার পণ। মা বলেছে এই রাত ব্যাটার সাথেই তার বিয়ে দেবে। এদিক ওদিক তাকে হাঁটতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে যেতে যেতে বেঁচে যায় সে। সামনে রাত বিচক্ষণ চোখে চেয়ে থেকে বলল,
কোথায় চুরি করতে যাচ্ছ? নাজরাত সামান্য কম্পিত স্বরে বলল, আজব, ভার্সিটিতে কেউ চুরি করতে আসে নাকি? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। নাজরাত বিব্রত ও হতচকিত হয়ে বলল। আমাকে যেতে দিন। রাত পথ থেকে সরে দাঁড়ালে নাজরাত এক প্রকার দৌড়ে চলে যায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। নাজরাতের অবস্থাও হয়েছে সেই রকম। গতকাল তারিকা বেগম অফিস থেকে বাসায় ফিরে মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে বললেন, ছেলে ভালো হলে এখানেই মেয়ে বিয়ে দিয়ে দেবেন। মেয়েকে নিয়ে বড্ড দুশ্চিন্তা তার। নাজরাতের বাবা নেই, তারিকা বেগমের যদি কিছু হয়ে যায় তবে ছেলে মেয়ে দুটোর রাস্তায় থাকতে হবে, তাই তিনি ভয় পান। ভালোই ভালোই মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান। লিপি বেগম বাসায় ফিরে বললেন, এই মেয়েকে আমি এবারই বউ করে আনতে চাই। বসার ঘরে সবাই বসেছিল। মায়ের কথা শুনে রাত বসা থেকে দাঁড়িয়ে যায়, একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, আম্মা, আমি ওই মেকআপ সুন্দরী মেয়েকে বিয়ে করব না। তাছাড়া ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে ফেলার অবস্থা ওই মেয়ের। নিশ্চয়ই প্রতি ক্লাসে ফেল করতে করতে অনার্সে ভর্তি হয়েছে। ফারুক সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, শান্ত হয়ে বসো, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি কথা বলছি তোমার মায়ের সাথে। বাবাকে খুব সমীহ করে চলে রাত আহমদ, তাই শান্ত হয়ে বসে। ফারুক সাহেব স্ত্রীকে বললেন, তোমার ছেলের যেখানে পাত্রী পছন্দ নয় সেখানে তোমার আগানোটা ঠিক হবে বলে আমি মনে করি না, কারণ বিষয়টা ওরা সারা জীবন একসাথে থাকবে। স্বামীর কথায় লিপি বেগম একটু দমে গেলেন। দমে যাওয়া গলায় বললেন, কিন্তু তোমার ছেলে যা বলছে তার কোনো ভিত্তি নেই। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং ব্যবহার অতুলনীয়। তোমার বিশ্বাস না হলে আপাকে জিজ্ঞাসা করে দেখো। এখনকার মেয়েরা সুন্দর হলেও মেকআপ করতে পছন্দ করে, তাই মেয়েটা একটু মেকআপ করে। এটা বড় রকমের সমস্যা ধরে নেওয়ার কোনো মানে হয় না। আর যদি মেকআপ এতই সমস্যা, তাহলে আমি বলে দেব যেন মেকআপ না করে। স্ত্রীর যুক্তিতে ফারুক সাহেব ভাবালু গলায় বললেন, তুমি তো বেশ ইসলামের রীতিনীতি মেনে চলো, তাহলে একটা ধার্মিক মেয়ে কেন দেখছো না ছেলের জন্য? তোমাদের কথা মতো বোঝা যাচ্ছে মেয়েটা ততটা ধার্মিক বা পর্দাশীল নয়। মেয়েটা পর্দাশীল না হলেও ইসলামের জ্ঞান রাখে। আমি ওকে নিজ হাতে শিখিয়ে দেব ইনশাল্লাহ। বাবা মায়ের কথার মাঝে রাত বলে উঠল, পড়াশোনাটাও কি শিখিয়ে দেবে আম্মা? লিপি বেগম ছেলের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, পড়াশোনা না জানলে মেয়েটা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ বা বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হতে পারতো না। তোমার মতো বাহ্যিক দিক বিবেচনা করে আমি কোনো কাজ করি না। মেয়েটা সেদিন সম্পূর্ণ অপরিচিত মানুষদের সামনে লিখতে গিয়ে ঘাবড়ে যায়, তাই বলে তাকে মূর্খ ভেবো না। গতকাল ওদের বাসায় গিয়েছিলাম, ওর মা ছিল না, অথচ কি সুন্দর করে মেয়েটা আমাদের আপ্যায়ন করলো। এরকম নম্র ভদ্র মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য। মায়ের সাথে না পেরে রাত চাপা রাগের গনগনে গলায় বলল, তোমার জন্য বিয়েটা করে নেব, কিন্তু এতে ভালো থাকবো কিনা জানি না। এই বলে প্রস্থান করে রাত। সাথে রাতের বড় বোন জান্নাত ও মায়ের ওপর ভীষণ বিরক্ত। যেখানে ভাইয়ের মেয়েকে পছন্দ না, সেখানে মা কেন এত বাড়াবাড়ি করছে সেটা বুঝতে পারছে না। তাই মাকে বলল, এখনো সময় আছে আম্মা, ভুল সিদ্ধান্ত নিও না। বিয়েটা একবার হয়ে গেলে তখন কিছু করা যাবে না। বিয়ের সাথে দুটো পরিবার জড়িত, এটা মনে রেখো। জান্নাত চলে যাওয়ার পর ফারুক সাহেব নির্বিকার মুখে বললেন, আমার ইচ্ছা ছিল বোনের এতিম মেয়েটাকে বউ করে আনবো, তোমার কারণে পারছি না। লিপি বেগম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, তোমার ভাগ্নি কেমন ধারা মেয়ে সে কথা বলে আমি গুনাহ করতে চাইছি না, তাই আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলো সরছি না, এটা মনে রেখো। ফারুক সাহেব দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় বলে গেলেন, সে আমি খুব ভালো জানি। সবাই চলে যাওয়ার পর লিপি বেগম নীরবে বসে রইলেন। নাজরাতের কথা ভাবতে লাগলেন। মেয়েটাকে তার কোনো দিক দিয়ে খারাপ বলে মনে হলো না, তবুও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়েতে আগাতে একটু দ্বিধা কাজ করছে। ভার্সিটির দোতলার রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে রাত। পাশে তাসনুবা এসে দাঁড়ায়। রাত টের পেয়েও কিছু বলে না, তার মন বিষণ্ণতায় ঘিরে আছে। তাসনুবা রাতের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলল, ওদের মধ্যে রিলেশন চলছে, চেয়ে থেকে লাভ নেই। রাত তাসনুবার দিকে তাকিয়ে বলল, কাদের কথা বলছিস? মুখ চোখে বিহবল ভাব তার। তাসনুবা ইশারা করে বলল, ওই যে মেয়েটার দিকে তাকিয়ে আছিস তার কথা বলছি, সামনে যে ছেলেটা ওর সাথে রিলেশনে আছে। তাসনুবার কথায় রাত ক্যাম্পাসের বট গাছটার দিকে নজর দিল। ওখানে নাজরাত মেয়েটার একটা ছেলের সাথে কথা বলছে। ওদের কথাই বলল তাসনুবা, অথচ রাত তাদের এতক্ষণ খেয়ালই করেনি। অনেক সময় আমরা একটা দিকে তাকিয়ে থাকি ঠিকই, কিন্তু মনে নানা রকম চিন্তা ভাবনা চলতে থাকে, অথচ যেদিকে আমরা তাকিয়ে আছি সেদিক দিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা কিছুই থাকে না।
এটাকে অনেকে ধ্যানমগ্ন হওয়া বলে। তাই তাসনোভা ভেবেছিল রাত নাজরাতের দিকে তাকিয়ে আছে। রাতের সহপাঠী তাসনোভা একদিন প্রেমের প্রস্তাব দিয়েছিল রাতকে। রাত সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর থেকে নজরে রাখে রাত কোন মেয়ের সাথে রিলেশনে যায় কিনা দেখার জন্য, এবং কি তাদের মাঝে ফাটল ধরানোর সিদ্ধান্ত নিয়ে রাখে সে চায় না ভার্সিটির কোনো মেয়ে রাতকে নিজের করে পাক। তো কয়েকবার দেখলো রাত নাজরাত মেয়েটার সাথে কথা বলতে, অথচ রাত অন্য কোনো মেয়েদের সাথে কথা বলে না। তাই সন্দেহ করে রাত নাজরাতকে পছন্দ করে, আর তাই রাতের কাছে নাজরাতকে খারাপ সাজাতে বলল, নজরাত যে ছেলেটার সাথে কথা বলছে সেই ছেলেটি নজরাতের বয়ফ্রেন্ড। একাই তো মুড অফ, তার উপর তাসনোভার এই সব আজে বাজে কথা। মেজাজটা চওড়া হয়ে উঠল রাতের। তাই মুখটা একটু গম্ভীর করে বলল, ওই মেয়ের ব্যাপারে জানতে চেয়েছি আমি। এমনিতেই বললাম আর কি। তারপর চোরা চোখে রাতের দিকে তাকায়। রাত বিরক্ত হয়ে আর কিছু না বলে চলে যায় এখান থেকে। তাসনোভা রাতের কোনো ভাবান্তর বুঝতে পারল না। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে কিছুক্ষণ। ফারুক সাহেবের 2 ছেলে এবং 2 মেয়ে। প্রায় 1 বছর হতে চলল বড় ছেলে পরিবারকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। তাই লিপি বেগম বড় ছেলের জন্য এই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন। আর বড় মেয়ের বিয়ে হয়েছে, সাথে একটা প্রাইভেট কলেজে শিক্ষকতা করছেন। তারপর রাত সহমত তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না লিপি বেগম। তাই পড়াশোনা চলাকালীন অবস্থাতেই নিজের পছন্দের পাত্রীর সাথে বিয়ে দিয়ে দিতে চান। ছোট মেয়ে জুই ইন্টার প্রথম বর্ষে পড়ছে। বাসায় থেকে পড়াশোনা হবে না বলে হোস্টেলে থাকে সে। একদিন ছুটির দিনে মিসেস কোহলি তরিকা বেগমকে নিয়ে রাদের বাড়িতে এলেন। লিপি বেগম আপ্যায়নের ছুটি রাখলেন না। জান্নাতও মায়ের সাথে সাথে সব কিছু এগিয়ে দিল। তারপর বিয়ের কথা উঠলে লিপি বেগম বললেন, আমার ছেলের পড়াশোনা এখনো শেষ হয়নি জানেন তো আপা, তবে কয়েক মাস পরেই ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। তাই আমি চাইছিলাম এখন বিয়েটা হয়ে থাকবে, 6 মাস পর আমি বউ সাজিয়ে ঘরে তুলবো। এখন আপনার মতামত কি? লিপি বেগমের কথায় তারিকা বেগম একটু ভাবুক হয়ে বসে রইলেন। তখন মিসেস কোহলি চাপা জরুরি গলায় বললেন, ভাবি কিছু বলছেন না যে? এমন ছেলে কিন্তু লাখে একটা, মোটেও হাতছাড়া করা যাবে না। তারিকা বেগম মলিন একটু হেসে লিপি বেগমের উদ্দেশ্যে বললেন, আপনি কিছু মনে করবেন কিনা বুঝতে পারছি না আপা, মেয়েটার বাবা নেই জানেন তো, তাই আমার মেয়ের সাথে একটু কথা বলে সিদ্ধান্ত জানতে চাইছিলাম। অবশ্যই, কেন নয়? উনি তো আপনার বাসায় বয়োজ্যেষ্ঠ, ওনাকে ছাড়া আপনার একা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমারই ভুল হয়েছে আপা। ফারুক সাহেব বাহির থেকে আসলে লিপি বেগম ওনাকে ডেকে তারিকা বেগমের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফারুক সাহেব এই সম্বন্ধতে খুশি না থাকলেও খুবই ভালো ব্যবহার করলেন পাত্রীর মায়ের সাথে। তারপর রাত সহমতকেও ডেকে আনলেন লিপি বেগম। রাত এসে ভদ্রতার সহিত সালাম দিল। মায়ের কথায় কোনার দিকে একটা সোফায় বসে রইল চুপচাপ। বেশ কিছুক্ষণ পর তরিকা বেগম লক্ষ্য করলেন রাত বড়দের মাঝ থেকে আনইজি ফিল করছে। তাই তিনি বললেন, আচ্ছা বাবা, তুমি যেতে পারো। রাত যেন হাফ ছেড়ে বাঁচল। যাওয়ার সময় সালাম দিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে অনুচ্চ স্বরে বলল, আম্মার বাচ্চা আম্মা। জান্নাত শুনতে পেয়ে বলল, আমার বাচ্চা তো তুই। তারপর মৃদু একটু মজা পাওয়ার হাসি হাসল রাত। বলল, আমার এই করুণ দশা দেখে তুই হাসছিস? দেখ ভাই, আমি কিন্তু যথেষ্ট তোর হয়েই কথা বলেছি। এখন যখন তুই ফেসেই গেছিস তখন সবটা হাসি মুখে মেনে নেওয়াই বেটার। রাত মন খারাপ করে চলে যায় নিজের রুমে। জান্নাত বুঝতে পারছি ভাইয়ের অবস্থা, কিন্তু এই বাসায় তার মায়ের ওপর কেউ কথাই বলতে পারে না। তাই চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু এই বাসা নয়, তার শ্বশুর বাড়িতেও তার শাশুড়ির কথাই শেষ কথা, যার কারণে তার স্বামীর সাথে বেশিরভাগ সময় ঝগড়া হয়। ভদ্রমহিলা চান না জান্নাত চাকরি করুক, এসব নিয়েই ঝগড়া শুরু। আসলে কি মেয়েরা মূলত বাধ্য হয়েই চাকরি করে। ইসলামে একটা নারীর সমস্ত দায়িত্ব একটা পুরুষের ওপর দেওয়া হলেও সেই পুরুষ ওই নারীর বড়জোর খাদ্য, বাসস্থান আর চিকিৎসার ব্যয় ঠিকমতো পালন করলেও এর বাহিরেও যে একটা নারীর হাত খরচা বাবদ টাকার প্রয়োজন হয়, এটা খুব কম পুরুষই বুঝতে পারে। আর সেই কারণেই নারীরা স্বাবলম্বী হতে চায়। যাই হোক, তারিকা বেগম আজকের মতো বিদায় নিয়ে চলে গেলেন। বাসায় গিয়ে মায়ের সাথে সব কিছু বললেন। তঞ্জুবেন নেশা মেয়ের মুখে পাত্র সম্পর্ক শুনে বললেন, শোন, যেই বিয়াতে ছেলের মা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে সেই বিয়া ভালো হয়। এমন শাশুড়িরা এক সময় শাসন করে, আবার এক সময় অনেক আদর যত্নে রাখে ছেলের বউদের।
আমার কাছে সম্বন্ধটা ভালোই মনে হইতাছে। তুই ভাইবা দেখ কি করবি। মা আর নানুর কথা কিছুটা শুনে নাজরাত এসে বলল, আম্মু আমি এই বিয়ে করব না। মেয়ের কথায় তারিকা বেগম উঠে দাঁড়ান, চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? নাজরাত তাড়াতাড়ি জবাব দেয়, না আম্মু, ওসব কিচ্ছু নেই, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই ছেলেকে নিয়ে কি সমস্যা তোর? এই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে, খুব অহংকার ওনার, কারোর সাথে কথাই বলতে চায় না। কেন, তুই কথা বলতে গিয়েছিলি নাকি? মায়ের কথা শুনে লজ্জায় পড়ে যায় নাজরাত। মিনমিনে গলায় বলে, আম্মু বাদ দাও না, আমার এই ছেলেকে ভালো লাগে না, বুঝতে পারছো না কেন? তারিকা বেগম যত দূর সম্ভব কঠোর মুখভঙ্গি করে বললেন, এখানে তোর সমস্যা ওই ছেলের, তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি। তুই যদি ওই ছেলেকে পছন্দ না হয় উপযুক্ত কোনো কারণ দেখাতে পারতি তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুই যেগুলো বলছিস তার কোনো ভিত্তি নেই। তারপর তঞ্জুবেন নেশার দিকে তাকিয়ে বললেন, আম্মা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখানেই মেয়ের বিয়ে দিব, এটাই আমার শেষ কথা, তুমি ওরে বোঝাও। তারিকা বেগম চলে যাওয়ার পর বৃদ্ধা নাতনিকে নিজের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শোন নাতনি, পোলারা যতই দাম দেখাক বউয়ের কাছে তারা বিলাইয়ের মতো, বুঝলি? বউয়ের কাছে তারা চাইলেও দাম দেখাই দেয়া চলতে পারে না। বাহিরে সবার কাছে একটু দাপট দেখাইয়া চলা যায়, এর মধ্যে একটা মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়। আজ যদি পোলার নানু, পোলা শুনতে কেমন যেন লাগছে, ছেলে বলো। আচ্ছা শোন, আজ যদি ছেলেরা মায়াগোর লগে কথা কইয়া বেড়াইতো, রাস্তাঘাটে মায়াগো দেখলে গান ধরতো, তখন কিন্তু তোর ভালো লাগতো না। তখন তুই কইতি ছেলেরা চরিত্রে দোষ আছে। শোন নাতনি, আমি বলি কি, এমন পুরুষে এক নারীতে আসক্ত হয়, তুই আর অমত করিস না, রাজি হইয়া যা। তারিকা বেগম মিসেস কলি বেগমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিয়েতে রাজি। শুনেই লিপি বেগম ভীষণ খুশি হয়েছেন। বাসায় সবার সাথে কথা বলে 2 সপ্তাহ পরে বিয়ের তারিখ নির্ধারণ করে জানিয়েছেন। এর মাঝে একবার এসে নাজরাতকে আংটি পরিয়ে দেন লিপি বেগম। রাত সহমতকে সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসতেই রাজি হয়নি। তাই ফারুক সাহেব আর ছোট মেয়ে জুইকে নিয়ে আসেন তিনি। হবু ভাবিকে দেখে জুইয়ের ভীষণ পছন্দ হয়। একদিনে ভাগ করে নেয় নাজরাতের সাথে। তারপর যাওয়ার সময় নাজরাতের ফোন নাম্বার নিয়ে যায়। নাজরাতের মন ভালো নেই আজ, তাই বিকেলবেলা হুমায়সাকে নিয়ে ঘুরতে যাবে বলে মাকে জানায়। তারিকা বেগম বারবার বলে দিয়েছেন সন্ধ্যার আগে যেন বাসায় ফিরে আসে। নাজরাত বলেছে ফিরে আসবে। হুমায়সাকে তৈরি হতে বলে নিজে তৈরি হতে শুরু করে নাজরাত। এর মাঝে তরিকা বেগম অফিস থেকে কল করে জানায় আজকে লিপি বেগম বিয়ের শপিং করতে বের হবেন, তার সাথে করে নাজরাতকে নিয়ে যেতে চান, যেন নাজরাতের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। এই কথা শুনে নাজরাত বিরস মুখে বলল, আমি হুমায়সাকে বলে দিয়েছি যাওয়ার কথা, এখন আমি ওর সাথে না গিয়ে ওখানে কিভাবে যাব? ওনারা কিছুদিন পরে আত্মীয় হতে চলেছেন, এখন মুখের উপরে কিভাবে না করব? এত বড় হয়েছিস, এইটুকু জ্ঞান নেই তোর? আমি আর কিছু শুনতে চাই না, সুন্দর করে রেডি হয়ে নে, ওরা এসে তোকে নিয়ে যাবে। অগত্যা নিজের মনের বিরুদ্ধে গিয়ে হুমায়সাকে যাবে না বলে নিষেধ করে দেয় নাজরাত। নাজরাতের কান্না আসছে কেন জানি, সব বাদ দিয়ে চুপটি করে শুয়ে থাকে। বিকেল 5টা বেজে 10 মিনিট। একটা ভারী কোমল কণ্ঠস্বর শুনে ঘুম ভাঙে নাজরাতের। জুই খাটের এক পাশে বসে আলতো হাতে নাজরাতের হাত ধরে বলল, এই যে হবু মিষ্টি ভাবি, তুমি কি আমাদের সাথে শপিং মলে যাবে না? নাজরাত জুইকে হঠাৎ দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসলো। গায়ের ওড়নাটা ঠিক করে, মাথা এখনও ঘুমের ধোঁয়াটে ভাবটা কাটিয়ে ওঠেনি। এত অল্প সময়ের মধ্যে নাজরাত এতটা গভীরে ঘুমে যাবে বুঝতে পারেনি। জুই আবারও বলল, তুমি কি যাবে না? নাজরাত ফিচেল হেসে বলল, সরি তোমাদেরকে অপেক্ষা করানোর জন্য, তোমাদের কি লেট হয়ে যাচ্ছে? না না, সমস্যা নেই, তুমি ঝটপট তৈরি হয়ে নিতে পারো। জুইয়ের কথায় নাজরাত দ্রুত উঠে গিয়ে মুখ চোখে পানির ঝাপটা দিয়ে বোরকা আর হিজাবের সাথে লাগোয়া নিকাব পরে নেয়। তারপর নানুকে বলে বের হয়। রাস্তায় গিয়ে দেখতে পায় গাড়িতে তাদের জন্য লিপি বেগম অপেক্ষা করছেন। নাজরাতকে সালাম দেয়। তারপর লিপি বেগম বললেন, জুই তুই আমার সাথে বস, আর রূপকথা সামনের সিটে বসবে। তারপর জুই তার মায়ের পাশে বসে, আর নাজরাত সামনে গাড়ির দরজা খুলতে গিয়ে পারে না। তখন একটা বলিষ্ঠ হাত দরজাটা খুলে দেয়। তখন নাজরাত দেখতে পায় সামনে ড্রাইভিং সিটে রাত বসে আছে।
রাতকে দেখতে পেয়ে একটা বড় সড়ো ধাক্কা খায় নাজরাত। নাজরাত থতমত খেয়ে দাঁড়িয়ে থাকলে রাত সৌজন্যমূলক বলে, গাড়িতে এসে বসুন। নাজরাত চুপচাপ এসে বসে। তারপর রাত গাড়ি চালানো শুরু করে। এদিকে লিপি বেগম ছেলের কথায় খুশি হন। নাজরাতকে জিজ্ঞাসা করেন তার বাসার সবাই কেমন আছেন। নাজরাত বলে, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার বাসায় সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুলি হাল। গাড়িতে সবাই চুপচাপ থাকলেও জুই নাজরাতকে জিজ্ঞাসা করে নাজরাতের কী কালার পছন্দ। নাজরাত জানালার পাশে আড়ষ্টভাবে বসে আছে। জুইয়ের কথায় পেছনে ফিরে তাকিয়ে বলল, আমার পিঙ্ক কালার পছন্দ। ও আচ্ছা, আর ভাইয়ার হোয়াইট কালার পছন্দ। আচ্ছা, তুমি সাজতে পছন্দ করো বা নিজে নিজে সাজতে পারো? জুইয়ের এই প্রশ্নে রাত আর চুপ থাকতে পারল না। ভ্রুকুটি করে বলল, সে আর বলতে, উনি তো সাজগোজে PhD করেছেন বোধহয়। রাতের কথায় জুই এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া তুই কি করে জানলি? তোরা কি একে অপরকে আগে থেকে জানিস? উফ, এমন হলে তো ব্যাপারটা খুবই উপভোগ্য হবে। ওরা ভাই বোন একে অপরকে তুই সম্বোধন করে। জুই রাতকে ভাইয়া বললেও রাত জান্নাতকে আপু ডাকে না, নাম ধরেই ডাকে। রাত জুইকে ধমকের সুরে বলল, তোর মাথা, সেদিন ওনাদের বাসায় গিয়েছিলাম শুনিসনি? তখন উনি অনেক আটা ময়দা মেখেছেন, তাই বললাম। রাতের কথায় নাজরাত তেজি চোখে চেয়ে রাতকে বলল, আমি মোটো আটা ময়দা মাখিনি, আপনার দেখার ভুল আছে। প্রতি উত্তরে রাত একটু বাঁকা হাসে। এদিকে নাজরাত আর ছেলে মেয়েদের আলোচনাগুলো খুবই উপভোগ করছেন লিপি বেগম। মজা করে হলেও রাত যে নাজরাতকে নিয়ে কথা বলছে এটা ভীষণ ভালো লাগছে তার। তিনি নিশ্চিন্ত বিয়েটা হয়ে গেলে ওদের মধ্যে মিল মোহাব্বত হয়ে যাবে ইনশাল্লাহ। জুই আবারও জিজ্ঞাসা করে নাজরাত কোন ড্রেস বেশি পছন্দ করে, শাড়ি, থ্রি পিস নাকি ওয়েস্টার্ন? নাজরাত বলে, থ্রি পিসে বেশি কমফোর্ট ফিল করি। আর তুমি? এখানেও রাত চাপা গলায় বলল, ভবিষ্যতে সবসময় শাড়ি পরে থাকতে হবে। এই কথা শুধু নাজরাত শুনলো আর কেউ শুনল না, যার ফলে নাজরাত বড় বড় চোখ করে রাতের দিকে তাকায়। রাত যেন কিছুই বলেনি, এমন করে গাড়ি চালানোতে মনোযোগ দিয়ে রেখেছে। এদিকে জুই বলে, আমার শাড়ি ভালো লাগে, কিন্তু নিজে নিজে পরতে পারি না। আমি তোমাকে পরিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। শপিং মলে এসে লিপি বেগম আর জুই আগে চলে যায় দোতলায়। পেছনে থাকে নাজরাত আর রাত। দোতলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়। নাজরাত বেশ কয়েকবার উঠেছে চলন্ত সিঁড়িতে, তাও কেমন ভয় তার। প্রথম সিঁড়িতে পা রেখে কেঁপে উঠল। রাত পেছন থেকে বলে, সাবধানে। ব্যাপারটা নাজরাতের ভালো লাগে। মেকআপের আড়ালে মুচকি হাসে সে। দোতলায় উঠে রাত অনেকটা সংকোচ বোধ করে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। আমি দুটো টিউশনই করাই। আমি চাই আমি যে টাকা ইনকাম করি তার মধ্যে থেকেই বিয়ের শপিং করব। হয়তো এই টাকার পরিমাণ বেশি নয়। বাবা বিয়ের সম্পূর্ণ খরচের টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি চাই না আমার বিয়ের খরচের টাকাটা বাবা দিক। বাবার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করব, এখানে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তাই নিজের বিয়ের খরচের টাকা স্বল্প হলেও নিজেই দিতে চাইছি। এতে করে আমি ভীষণ তৃপ্তি পাবো, যা বাবার টাকায় পাবো না। স্বল্প মূল্যে কেনাকাটা করতে আপনার কি খারাপ লাগবে? আমি যখন ভালো ইনকাম করব তখন আপনার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। রাতের কথায় থম মেরে দাঁড়িয়ে থাকে নাজরাত। এই মানুষটাকে আজকে ভীষণ নিজের বলে মনে হচ্ছে, খুব আপন আপন লাগছে। এমন কাউকেই তো সেই জীবন সঙ্গী হিসেবে চেয়েছিল। তাহলে কি আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছেন? আনন্দে যেন চোখে পানি চলে আসছে। বাবা চলে যাওয়ার পর আর কেউ এমন করে তাকে বলেনি যে আমি তোমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। সাথের মানুষটা ভালো হলে ডাল ভাত দিয়েও অনায়াসে জীবন কাটিয়ে দেওয়া যায়। নাজরাত মনে মনে বলে, এই মানুষটাকে সে খুব যত্ন করবে, মনের মনে কথায় আগলে রাখবে আমৃত্যু। নাজরাতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রাত ইতস্তত বোধ করে বলল, আপনি কি আমার কথা শুনে রেগে গেলেন? না, রাখবো কেন? কিছু বলছেন না যে, তাই ভাবলাম বোধহয় রেগে গেলেন। আপনার সিদ্ধান্তের সাথে আমি একমত। আজকে তাহলে আপনার পছন্দের সব কিছু কেনা হোক। আমার পছন্দে? জি, আজকে আপনি আমার জন্য যাই পছন্দ করবেন তাই আমি আনন্দে গ্রহণ করব ইনশাল্লাহ। তারপর রাত মুচকি হেসে বলল, আচ্ছা চলুন তাহলে।
প্রথমে তারা শাড়ির দোকানে যায়। ওখানে লিপি বেগম আর জুই অপেক্ষা করছে তাদের জন্য। দোকানে বিয়ের অনেক শাড়ি বের করলেন। তারা তিনজন মিলে দেখছে। রাত তখন হাত ভাঁজ করে একপাশের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লিপি বেগম বারবার নাজরাতকে জিজ্ঞাসা করে, এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়। তখন নাজরাত রাতের দিকে তাকায়। রাত মাথা নেড়ে না বললে নাজরাতও না বলে। একসময় লিপি বেগম বুঝতে পেরে উঠে গিয়ে ছেলেকে টেনে এনে টুলে বসিয়ে দেয়। তারপর বলেন, তোর যখন আমাদেরগুলো পছন্দ হয় না তখন নিজে নিজের বইয়ের জন্য পছন্দ কর। এমন সরল সম্বোধন শুনে লজ্জায় মরমে মরে যায় নাজরাত। মাথা নিচু করে বসে থাকে সে। এদিকে রাত অনেকগুলো শাড়ি ঘাটাঘাটি করার পর একটা লাল জামদানি শাড়ি, যার মধ্যে সোনালি জরির কাজ করা, সেটা তার পছন্দ হয় এবং গায়ের মূল্য দেখে সে তার বাজেটের সাথে মিলিয়ে এটাই পছন্দ করে নেয়। এটার সাথে মিলিয়ে দোপাট্টা নিয়ে তারপর সবাইকে বলে দোকানিকে এটা প্যাকেট করতে, বলেই তারপর মা আর দুই বোনের জন্য 3টে শাড়ি পছন্দ করে, এগুলোও প্যাকেট করতে বলে দোকানিকে। তারপর 3 পিসের দোকানে আসে তারা। এখানেও রাত পছন্দ করে 3টা 3 পিস নাজরাতের জন্য। তারপর কসমেটিক্স নেয়, শুধু পিঙ্ক কালারের একটা লিপস্টিক আর একটা কাজল, আর কোনো মেকআপের আইটেম নেয় না। রাত মেকআপ একদম পছন্দ করে না, সেটা খুব ভালোভাবেই নাজরাত বুঝতে পারে। আজকে তাই কিছু বলে না। অবশ্য তারও মেকআপ তেমন পছন্দ নয়, সেদিন বিপদে পড়ে অতটা ইউজ করেছিল। তারপর মেয়েলি আইটেম যেমন চিরুনি, সাবান, শ্যাম্পু ইত্যাদি জিনিসপত্র নিয়ে তাদের কেনাকাটার সমাপ্তি ঘটল। সব শেষে লিপি বেগম সবাইকে নিয়ে একটা রেস্তোরাঁয় যেতে চান। রেস্তোরাঁর কথা শুনে নাজরাত ভয় পেয়ে যায়। রেস্তোরাঁয় খেতে গেলে অবশ্য তাকে নিকাব উন্মুক্ত করতে হবে। আজকের এই সুন্দর দিনটাতে কিছুতেই সে রাতের মুখোমুখি হতে চায় না। যদি রাত কোনো সিন ক্রিয়েট করে তাই ভয় পাচ্ছে সে। লিপি বেগমকে বুঝিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে আন্টি, আজকে বাসা যাওয়া উচিত। সবাই দুশ্চিন্তা করবে, আমাকে মাফ করুন আন্টি। তারপর রাত বলল, তাহলে খাবার পার্সেল করে দিতে বলবো। লিপি বেগম সায় দিয়ে বললেন, হ্যাঁ তাই ভালো হবে। তারপর একটা রেস্তোরাঁয় গিয়ে 2 বাড়ির জন্য কাচ্চি বিরিয়ানি পার্সেল করে দিতে বলে রাত। নাজরাত তখন জানতো না যে তার বাসার জন্য খাবার পার্সেল করা হয়েছে। যখন নাজরাতের বাসার কাছে আসে তখন নাজরাত সবাইকে বলে তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু লিপি বেগম বলেন, আজ নয়, অনেক রাত হয়ে যাচ্ছে। তারপর নাজরাত রাতকে ছোট্ট করে বলে, আসছি। রাত গাড়ি থেকে নেমে খাবারের পার্সেল নাজরাতকে নিতে বললে নাজরাত অবাক হয়ে বলল, এসব কেন? আপনি তো কিছু খেলেন না, সেজন্য পার্সেল করে দিতে বলেছি, নিন ধরুন। নাজরাত আর করতে পারল না, পার্সেলগুলো হাতে নিল। তারপর সালাম দিয়ে বাসায় চলে যায়। আজকে শুক্রবার, একটা ভালো দিন। নাজরাত আর রাত এর শুভ বিবাহ। গতকাল হুমায়সা নাজরাতের 2 হাত ভর্তি মেহেদি দিয়ে দিয়েছে। মেয়েটা খুব সুন্দর ডিজাইন করতে পারে। সকাল 10টা বেজে 17 মিনিট। নাজরাত মাত্র ঘুম থেকে উঠে হাতের মেহেদিগুলো দেখছে। বাড়ির সবাই রান্নাবান্নার কাজে ব্যস্ত। খুব ছোট্ট করেই বিয়েটা হয়ে থাকবে, তাও বিয়ে বলে কথা, কাজ তো থাকবেই। নাজরাতকে কেউ বিরক্ত করেনি, তাই সে আরামে ঘুমিয়েছে। হুমায়সা ও তারিকা বেগমের হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। গতকাল হুমায়সাকে তার পরিবারকে বলে নিয়ে এসেছে নাজরাত। বিয়েতে বান্ধবী পাশে থাকলে খুব ভরসা পাওয়া যায়। হুমায়সাও ভীষণ আনন্দিত বান্ধবীর বিয়ে বলে কথা। কজনেরই বা ভাগ্য হয় বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারার, সে থাকতে পারছে আলহামদুলিল্লাহ। নাজরাত বসে বসে রাতের কথা ভাবছে। সেদিনের পর থেকে রাতকে ভীষণ ভালো লেগে গেছে তার। লোকটা বাহিরের মানুষের সাথে দাম্ভিক হলেও পরিবারের সাথে ভীষণ মিশুক। পরিবারকে গুরুত্ব দেওয়া ছেলেগুলো সবচেয়ে ভালো হয়। ওই দিন বাসায় আসার পর রাফি বোনের হাতে খাবারের পার্সেল দেখে খুশিতে লাফিয়ে ওঠে, যা দেখেই রাতকে ধন্যবাদ দিতে ইচ্ছা হয় নাজরাতের। তার পরিবারের কথা চিন্তা করেছে রাত, এটা ভাবলেই বুকটা প্রশান্তিতে ভরে যায়। তঞ্জুবেন নেশা সেদিন নাজরাতকে খোঁচা দিয়ে বললেন, কি নাতনি, নাজরা আমাকে কেমন বুঝলি? নাজরাত লজ্জায় সেদিন কোনো উত্তর দিতে পারেনি, শুধু একগাল হেসে সেখান থেকে দৌড়ে চলে যায়। মেয়ের খুশি দেখে তারিকা বেগম স্বস্তির শ্বাস ফেলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। ওই দিনটা বারবার মনে পড়ে নাজরাতের। মনে করে আনমনে হাসে সে। হুমায়সা আকস্মিক এসে বলল, কি রে বিয়ের কোলে, হ্যাঁ একা একা হাসছিস কেন? দুলাভাইকে নিয়ে ভাবছিস বুঝি? নাজরাত লজ্জায় লাল হয়ে যায়, তারপর যা বলে বাথরুমে দৌড় দেয়।
দুপুরে জোহরের পর বরপক্ষের আগমন ঘটে। বউয়ের জন্য আনা জিনিসপত্র মিসেস করি বেগম তানজুবের নেশার হাতে তুলে দেন। সব কিছু খুলে দেখে সবাই। তারপর হুমায়সা নাজরাতকে সাজানো শুরু করে। লিপি বেগম নিজের থেকে কিছু গহনা ছোট ছেলের বউয়ের জন্য নিয়ে এসেছেন। আজকে ছেলের সামর্থ্য নেই, কিন্তু একদিন হবে ইনশাল্লাহ। ততদিন কি নতুন বউ খালি থাকবে? কখনো না। তাই লিপি বেগম নিজের থেকে কানের দুল আর গলার কণ্ঠহার দিয়েছেন, আর নাকের ফুলের টাকা রাত দিয়েছে। হাতে আপাতত গোল্ড প্লেট পরলেই হবে। হাল্লাতওয়ালা কোনোদিন নাদের দেয়ার তৌফিক দান করলে তখন কিনে দেবে। আজকেও ভারী মেকআপ করে দিল নাজরাতকে। বিয়ের দিন ভারী মেকআপে বিয়ের সাজ ফুটে ওঠে। আজকে কেউ কিচ্ছু বলবে না। এই একটা দিনই তো মেয়েরা মন ভরে সাজে। লাল জামদানি, দোপাট্টা, গহনা, মেকআপ সব কিছু মিলিয়ে সুন্দর লাগছে নাজরাতকে। তার থেকে চোখ ফেরানো দেয়। সাজানো শেষে দুই বান্ধবী কিছু ছবি তুলে নেয় স্মৃতি ধরে রাখতে। তারপর জান্নাতরা জুঁইও কিছু তোলে। ছবি তোলা শেষে জুঁই রাদের কাছে ফোন দেখিয়ে বলল, ভাইয়া দেখ ভাবিকে কি কিউট লাগছে, মাশাল্লাহ। রাত বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে শুরু করা হয়। প্রথমেই রাদের মুখে কবুল পরিয়ে কাবিন নামাতে সাইন করাতে দেওয়া হলো। রাত সাইন করার পর নাজরাতকে কবুল বলতে বলা হলে তার মুখ দিয়ে যেন শব্দটা বের হচ্ছে না এই মুহূর্তে। মনে হয় শব্দটা বুঝে অনেক কঠিন। এদিকে সবাই বলতে বলছে। হুমায়সা পাশে থেকে বলছে, বান্ধবী বলে দে, সবাই অপেক্ষা করছে। তারপর অনেক কষ্টে শব্দটা উচ্চারণ করে সে। যে বিয়ে করছে সেই জানে তখন কতটা কঠিন মনে হয় এই ছোট্ট শব্দটা। তারপর সাইন করতে গিয়ে রাধের সাইন দেখতে পায়। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা হাতে কলমে নিজেকে সম্পূর্ণ লিখে দেয় তার স্বামী নামক মানুষটার নামে। তারপর দুজনকে একসাথে বসিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে দিতে বলা হয়। প্রথমে রাত নাজরাতের মুখে মিষ্টি তুলে দিল, তারপর নাজরাত দিল। আশেপাশের পরিচিত মানুষেরা বিয়ে দেখতে এসেছিল। তারা মিষ্টি মুখ করে, যারা পান খায় তারা পান খেয়ে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে বাসায় চলে যায়। তাছাড়া যে কজন বিয়ের নিমন্ত্রণে আসে তারাও চলে যায়। শেষে নাজরাত আর রাতকে দেখে বাসার লোকজনও রুম ছেড়ে বেরিয়ে যায়। রুমে বসে থাকে নবদম্পতি। নীরবতা কাটিয়ে রাত প্রথমে বলে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজ। সদ্য স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় মরমে মরে যায় নাজরাত। লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না সে। নাজরাতকে চুপ থাকতে দেখে রাত বলে, আমাকে দেখে বললেন না তো কেমন লাগছে? অবশ্য আমাকে দেখে সব মেয়েরাই বলে আমি সুদর্শন পুরুষ। রাতের মুখে এই কথা শুনে কটমট দৃষ্টিতে তার দিকে তাকায় নাজরাত, যা দেখে ভীষণ মজা পায় রাত। তারপর হাসি থামিয়ে বলে, আচ্ছা, আপনি তো আমার ছোট, আমি তুমি করেই বলি কেমন? জি আচ্ছা। আচ্ছা তাহলে আজকে চলে যাচ্ছি, ভালো থেকো। রাত চলে যাবে বলায় মন খারাপ হয়ে গেল নাজরাতের, যা বুঝতে পারে রাত। তাই নাজরাতকে সান্ত্বনা দিতে বলল, বিয়েতে বিশ্বাস করি আমি। বিয়েটা মোটেও ছেলে খেলা নয়। বিয়ে যখন করেছি তখন তোমার সব দায়িত্ব আমার। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার, ইনশাআল্লাহ। তোমার মোহরানার টাকা পরিশোধ করে তবেই আমি তোমাকে সম্পূর্ণরূপে আমার করে নিব, ইনশাআল্লাহ। মন খারাপ করো না, খুব শীঘ্রই দেখা হবে আমাদের, ইনশাআল্লাহ। তারপর রাত উঠে চলে যেতে গিয়েও ফিরে এসে বলল, আমাদের একটা ছবি তুলে রাখা উচিত, তাই না? এই দিনটা তো কখনো ফিরে আসবে না। তারপর সেলফি তুলে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে যায় রাত। বাসর ঘরে গিয়ে বাবাকে বলে, বাবা, রাত বেড়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। জান্নাত রাতের পাশে বসে চাপা গলায় বলল। রাত না বোঝার ভান করে বলল, মন খারাপের কি আছে? রাত মোহরানার টাকা পরিশোধ করে তবে স্ত্রীকে স্পর্শ করার কথা ভেবেছে, কিন্তু রাতের মনের কথা কেউ জানে না। লিপি বেগম ভেবেছিলেন আজকে রাত থাকবে এখানে। এমনিতেই তার ইচ্ছায় বিয়েটা হয়েছে, তাই তিনি আর জোর করতে পারলেন না। সব কিছুতেই জোর করা উচিত কাজ নয়। তারিকা বেগমকে বললেন। সম্পূর্ণ কথা শেষ করার আগেই তারিকা বেগম বললেন, আব্বা কিছু মনে করবেন না, আসলে ও একবারে বউকে সময় হলে তুলে নিয়ে যেত। আমি কিছু মনে করিস না আপা, বিয়ে হয়েছে, এখন ওরা যেটা ভালো মনে হয় সেটাই হবে। আমাদের এখানে হস্তক্ষেপ করা ঠিক না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, আবার সবাইকে নিয়ে আসবেন। ইনশাল্লাহ, আপনারাও যাবেন কিন্তু। ইনশাল্লাহ। তারপর সবাই নাজরাতের সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যায়। নাজরাত একা ঘরে স্তব্ধ হয়ে বসে থাকে।
কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে তার, যেন কিছু হারিয়ে গেছে। হুমায়সা আজকে ওর সাথে থাকলেই ভালো হতো। মেয়েটার মাও অসুস্থ, তাই আজকে আর থাকতে পারল না। ঘণ্টাখানিক পর তরিকা বেগম মেয়ের খোঁজ নিতে সময় পান। এত সময় ঘর গোছাতে ব্যস্ত ছিলেন। মেহমান চলে যাওয়ার পর ঘর অগোছালো হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তাই কিছুটা পরিষ্কার করে মেয়ের কাছে এসে বসলেন। নাজরাত 2 হাঁটুতে থুতনি রেখে বিছানায় আঁকিবুকি করছে। তখন তরিকা বেগমের কথায় মাথা তুলে তাকায়। কিরে মা, মন খারাপ লাগছে? কই না তো। তাহলে এভাবে বসে আছিস কেন? শাড়ি গয়না খুলে সুতির 3 পিস পরে নে, আরাম লাগবে। যাচ্ছি আম্মু। আচ্ছা যা, আমি তোর জন্য কিছু একটা নাস্তা বানিয়ে। না আম্মু, তুমি এখন রেস্ট নাও। সারাদিন কত ধকল গেল তোমার। তাহলে তোর শ্বশুরবাড়ি থেকে যে মিষ্টি আনা হয়েছে সেই মিষ্টি নিয়ে আসি। তোর যে চানার মিষ্টি পছন্দ, মিষ্টি খেয়ে একটু শুয়ে থাক, ভালো লাগবে। পরে উঠে রাতের খাবার খাবি। তারপর তরিকা বেগম চলে যাওয়ার পর নাজরাত শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে ফ্রেশ হয়ে আসে। এখন খুব হালকা লাগছে নিজেকে। রাত 11:30। নাজরাত এশার নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে সালাম দিল নাজরাত। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আমি রাত বলছি। নাজরাত ক্ষীণ একটু হেসে বলল, জানি। কি করে জানলে? এমনিতে বুঝতে পেরেছি। আচ্ছা, কি করছিলে? নাজরাত বিনা ভূমিকায় বলল, এই তো ফোন স্কুল করছিলাম। আপনি কি করছেন? এই প্রশ্নটা করে নাজরাত নিজেই বোকা বনে গেল। তবুও রাত বলল, আমার নতুন বউয়ের সাথে কথা বলছি। এই সরল মন্তব্যে এত লজ্জা পায় নাজরাতের, যা বলে বোঝাতে পারবে না। তাই আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। তখন রাত বলল, আমার একটা ইচ্ছে আছে, বলবো? বলেন। আমার ইচ্ছে ছিল আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। লুকিয়ে প্রেম করবেন মানে? এখন তো আর কেউ কিছু বলবে না, তাহলে লুকিয়ে করার কি দরকার? সেটাই তো আসল মজা। দেখো, দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন পরিবারের অগোচরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে, তখন কিন্তু ওরা খুব আনন্দ পায়। আর যখন বিয়ে করে নেয়, তখন কিন্তু আগের মতো আর আনন্দ পায় না। তখন আর সেই ফিলিংস থাকে না। কেন থাকে না জানো? না তো, কেন বলুন তো থাকে না? কারণ তারা বিয়ের পূর্বেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে ফেলে, যার কারণে আর নতুনত্ব কিছু থাকে না। তাই আমি ঠিক করেছিলাম বিয়ের পর আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। চলো আগামীকাল থেকেই শুরু করা যাক। আগামীকাল থেকে কিভাবে শুরু করব বলেন তো? তোমার আগামীকাল ভার্সিটিতে ক্লাস আছে? না, আগামীকাল তো আমার ক্লাস নেই। তাহলে আরো ভালো হয়েছে। আমরা আগামীকাল সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু বাসায় কাউকে বলবো না। আম্মু তো বাসা থেকে বের হওয়ার সময় জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছি, তখন কি বলবো তাহলে? বলবে যে একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা নাজরাত বের হওয়ার সময় তারিকা বেগম বললেন, আজকে তো তোর ক্লাস নেই, তাহলে কোথায় যাচ্ছিস? আম্মু একটু দরকার আছে, চলে আসবো তাড়াতাড়ি। এই বলে নাজরাত দৌড়ে বেরিয়ে যায়। মেয়ের ভাবগতি দেখে তারিকা বেগম একটু অবাকই হলেন, তবে বিষয়টা আমলে নিলেন না। তিনিও তৈরি হয়ে অফিসে রওনা দেবেন। নাজরাত বাসা থেকে বেরিয়ে আসার পর দেখতে পায় রাত বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। নাজরাত কাছে এসে সালাম দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন, আম্মু এক্ষুনি অফিসে যাওয়ার জন্য বের হবে। রাত সালামের জবাব দিয়ে বলল, বুঝলাম না ব্যাপারটা। মনে হচ্ছে আমি তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি। কি সব বলছো তুমি? আরে আমি আপনার বউ, এখন কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। রাত আর কথা না বাড়িয়ে বলল, উঠে বসো। তারপর রাত বাইক নিয়ে অনেক দূরে চলে আসে। নদীর উপরে ভাসমান রেস্টুরেন্টে আসে তারা। দুজনে মুখোমুখি বসে আছে। রাত গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি সেই মেয়েটা? বলনি কেন এতদিন? আর তুমি এত মেকআপ করে লুকিয়েছিলে কেন? নাজরাত একটু সংকুচিত হয়ে বলল, ভার্সিটিতে বান্ধবীরা ডিয়ার দেয়, সেজন্য আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি ওরকম ব্যবহার করলেন যার জন্য আমি বিয়েটা করতে চাইনি। তাই ওরকম সেজে বিয়েটা যেন না হয় সেই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আম্মুর জন্যই বিয়েটা করতেই হলো। নাজরাত বিয়েতে রাজি ছিল না শুনে রাতের মনটা বিষাদে ভরে ওঠে। হ্যাঁ, সেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু সেটা তো মেকআপ সুন্দরী মেয়েকে দেখে। আচ্ছা, যদি তার বদলে নাজরাতকে দেখতে পেত তাহলে কি সে রাজি হয়ে যেত? হয়তো হতো, তখন তো আর বিয়ে না করার কারণ খুঁজে পেত না, তাই রাজি হতো বোধহয়।
রাত অন্য মনে হয়ে পানির দিকে চেয়ে রইল, জবাব দিল না। অনেকক্ষণ বাদে হঠাৎ বলল, কি খাবে বলো? আপনার যা খুশি অর্ডার দিন। রাত মেনু কার্ড থেকে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল। তারপর তাদের মধ্যে নীরবতায় ভরে গেল। রাদের কেমন যেন অস্বস্তি লাগছে, আগের মতো চঞ্চলতা আর আসছে না। একটা ধাক্কা তাকে নীরব করে দিয়েছে। ভিতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। নাজরাত আর চোখে সবটাই খেয়াল করে চলেছে, যা তাকে ভীষণ ভাবাচ্ছে। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। সময়টা এখানেই স্থির হয়ে গেলে ভালো হতো বোধহয়। না না, সময়টা পেরিয়ে পূর্বের মতো সব কিছু স্বাভাবিক হলে ভালো হতো। নীরবতার মাঝে লম্বা গড়নের চমৎকার একটা চেহারার ছেলে, বয়স বেশি হলে 15 হবে। ছেলেটা খাবার নিয়ে আসে। ছেলেটা খাবার দিয়ে বলল, আর কিছু লাগলে বলবেন স্যার। কোন ক্লাসে পড়ো তুমি? জি, 10ম শ্রেণীতে পড়ি। এখানে কাজ করে পড়াশোনা ঠিক মতো করতে পারো? জি পারি। এটা আমার বাবার রেস্তোরাঁ, বাবাকে সাহায্য করতে মাঝে মাঝে এসে কাজ করি। আচ্ছা, খুব ভালো। ছেলেটা চলে যাওয়ার পর রাত কিছুক্ষণ ভাবুক হয়ে বসে রইল। তার মনে হলো ছেলেটার থেকে অনেক কিছু শেখার আছে। বাবাকে সাহায্য করার কথা কখনো মাথায় আসেনি তার। যদিও তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই এখানে সাহায্য করার কিছু নেই। কিন্তু বাবা এখন অবসরপ্রাপ্ত, বয়স হয়েছে। এই বয়সে এসেও কত কষ্ট করে বাজার করে আনে তাদের জন্য, অথচ সেই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে বসে বসে খায়, বাবাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না। কথাটা ভেবে মনে মনে অনুতপ্ত হলো সে। এদিকে নাজরাত আর চুপ করে বসে থাকতে পারল না, জিজ্ঞাসা করে ফেলল, কি কি এত ভাবছেন বলেন তো? ও সরি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া শুরু করোনি কেন? তারপর নাজরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। হাতে তুলে খাইয়ে দিতে হয়? রাত একটু ভরকালো, পরে হাত নিয়ে নাজরাতকে খাইয়ে দেয়। তারপর নাজরাতও খাইয়ে দেয়। খাবার খেয়ে বিল পরিশোধ করে রওনা দেয় তারা। আজকে আর কিছু ভালো লাগছে না রাদের। নাজরাতকে বাসায় নামিয়ে সেও তার বাসায় চলে আসে। নাজরাত বাসায় ঢুকলে তানজুবেন নেশা জিজ্ঞেস করেন, কি নাতনি, বরের লগে ঘুরতে গেছিলি বুঝি? আই বুড়ি, তুমি কিভাবে জানলে? বুঝি বুঝি, সব বুঝি। পাকা বুড়ি তো তুমি। 3 দিন পেরিয়ে যায়, রাদের কোনো খবর নেই। নাজরাতকে একটা কল মেসেজ কিছুই দেয়নি সে। ভার্সিটিতেও দেখা যায়নি তাকে। নাজরাত আর থাকতে না পেরে 5ম দিনে তার শাশুড়ি মায়ের কাছে কল করে। লিপি বেগম খুশি হন নতুন বইয়ের কল দেখে। কুশল বিনিময় করে লিপি বেগম জিজ্ঞাসা করেন রাদের সাথে কথা হয় কিনা। নাজরাত আমতা আমতা করে বলল, জি জি হয়। তারপর লিপি বেগম পর্দার গুরুত্ব বলে বললেন, তুমি তোমার স্বামীর আমানত, তাই নিজেকে পর্দায় আবৃত করে রেখো মা। পর্দায় নারীর সম্বল, জানো তো? জি আন্টি। আন্টি নয়, আম্মা বলে ডেকো আমায়। জি আচ্ছা। তারপর রাতের কথা শুনতে পায় নাজরাত। তার মাকে ডাকছে সে। লিপি বেগম ছেলের ডাক শুনে বললেন, আচ্ছা মা, এখন রাখছি, পরে কথা বলবো, ভালো থেকো। তারপর সালাম দিয়ে কল রেখে দেন লিপি বেগম। ছেলে ডাকছে বলেই তাড়াহুড়ো করে কল রেখে দিলেন তিনি। এদিকে নাজরাতের মনটা বিষণ্ণতায় ভরে গেল। বিমর্ষ বিবর্ণ মুখে বসে থেকে কিছুটা একটা ভেবে উঠে গিয়ে বোরকা পরে তৈরি হয়ে নিল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, বাসায় থেকে আমার অনেক বোরিং লাগছে। হুমায়সাদের বাসায় 2 দিন থেকে আসি। আজ তারিকা বেগমের অফিস বন্ধ, তিনি শুয়েছিলেন। মেয়ের কথায় উঠে বসে বললেন, হঠাৎ তোদের বাড়িতে যাবি কেন? জামাইকে বলেছিস? নাজরাত খানিকটা বিরক্তি নিয়ে বলল, আমি কি এখনো তাদের বাড়িতে গিয়েছি যে কোথাও যেতে পারমিশন নিয়ে যেতে হবে? নাজরাত চলে গেল। এটা নতুন না, যখনই নাজরাতের মন খারাপ থাকে তখনই সে হুমায়সার কাছে চলে যায়। হুমায়সাও নাজরাতের বাসায় আসে। তারা দুজন ভীষণ ভালো বান্ধবী, তাই কেউ বাধা দেয় না। সন্ধ্যাবেলা রাত শাশুড়ির বাসায় আসে। তারিকা বেগম নতুন জামাইকে দেখে কোনটা রেখে কী করবেন ভেবে পান না। তারপর নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। রাত শাশুড়ি মায়ের কাছে শুনেছে তার বউ বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছে, তাই এখানে আর থাকতে ইচ্ছে করছে না তার। কিন্তু চলে গেলে খারাপ দেখাবে, তাই অগত্যা বাধ্য হয়ে বসে আছে। তানজুবিন নিশা এটা সেটা জিজ্ঞাসা করছে তাকে, সেও ভালো ছেলের মতো জবাব দিচ্ছে। তারিকা বেগম জামাইকে নুডলস আর ফুল পিঠা খেতে দেন। ফুল পিঠা আগেই বানিয়ে তেলে ভেজে রাখা ছিল, ওগুলো দ্বিতীয়বার তেলে ভেজে গুড়ের শিরায় দিয়েছে, সাথে রাদের আনা ফল আর মিষ্টিও দিল। তানজুবিন নেশা মেয়েকে বললেন, তোরই পানি দিলি না?
হ্যাঁ আম্মা, দিচ্ছি। তারপর হন্তদন্ত হয়ে ছুটে পানি নিয়ে আসেন। বিয়ের পর নতুন জামাই প্রথম আসলো, অথচ মেয়েটা বাসায় নেই। তাই তিনি কি করবেন ভেবে পান না। তারিকা বেগম রাতকে বললেন, বাবা তুমি নাস্তা করো, আমি নজরাতকে বলি বাসায় চলে আসতে। এই কথা শুনে রাত ব্যস্ত হয়ে বলল, না আন্টি, ওকে কিছু বলার দরকার নেই। আমি এমনিতেই এসেছিলাম, চলে যাব এখন। কি বলে বাবা, আজকে থাকবে না? নজরাত নাই বলেই তুমি চলে যেতে চাইছো? আমি এখনই নজরাতকে আসতে বলছি। না আন্টি, প্লিজ ওকে আসতে বলবেন না। রাত হয়ে যাচ্ছে, একা আসাটা রিস্ক হবে। রাতের শেষের কথায় দমে যান তারিকা বেগম। সত্যি তো, রাত হয়ে যাচ্ছে, একা মেয়েটা আসবে কিভাবে? পরিস্থিতি তো ভালো না, কখন কি দুর্ঘটনা ঘটে তার তো কোনো ঠিক নেই। রাফি কোচিং করে মাত্র বাসায় ঢুকলো। নতুন দুলাভাইকে দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। পড়াশোনা কেমন চলছে তোমার? এই চলছে কোনো রকম। ভালো নয় কেন? সারাদিন দুষ্টমিতে মেতে থাকে, একদম পড়াশোনা করতে চায় না। ভালো হবে কিভাবে বলো? মায়ের কথায় রাফি লজ্জায় মাথাটা নিচু করে বসে থাকে। রাত কিছুক্ষণ পড়াশোনা নিয়ে রাফিকে বোঝায়, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নাজরাত হুমায়সাদের বাসায় আসার পর থেকে মন খারাপ করে বসে আছে। হুমায়সাও বান্ধবীর সাথে শোক পালন করছে। হুমায়সার মা তাদের জন্য সেমাই রান্না করে নিয়ে আসে। দুই বান্ধবীকে চুপ করে বসে থাকতে দেখে বললেন, কি রে, তোরা দুই বান্ধবী একসাথে হলে বাড়ি মাথায় করে ফেলতি, আর এখন নীরব কেন? আমাদের আজকে মন ভালো নেই। কেন, কি হয়েছে? ও তুমি বুঝবে না। নুসরাত, সেমাইটা খেয়ে নে। তারপর তারা তিনজনে মিলে সেমাই খায়। হুমায়সার বাবা একজন প্রবাসী। তারা তিন বোন, বড় বোনের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। তারপর হুমায়সা, এরপর ছোট বোন হাবিবা এবার পঞ্চম শ্রেণীতে পড়ে। হুমায়সাদের ঘরে বর্তমানে কোনো পুরুষ মানুষ থাকে না, তাই এখানে নির্দ্বিধায় চলে আসতে পারে নাজরাত। তাছাড়া নাজরাতের বাসায়ও উপযুক্ত কোনো পুরুষ মানুষ নেই, তাই হুমায়সাও সেখানে নির্দ্বিধায় যেতে পারে। দুই বান্ধবীর দৌলতে তাদের মায়ের মধ্যেও সুসম্পর্ক গড়ে উঠেছে, তাই তারা মেয়েদের বাধাও দেন না। অপরদিকে রাত নাজরাতকে কল করে তার ফোন বন্ধ পেয়ে তাদের বাসায় এসেছিল, কিন্তু নাজরাতকে না পেয়ে মন খারাপ করে চলে যেতে হয়। তার ধারণা সেদিনের ব্যবহারে হয়তো কোনোভাবে নাজরাত কষ্ট পেয়েছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তাছাড়া কয়েকদিন রাত অনেক ব্যস্ত থাকায় নাজরাতের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। হয়তো মেয়েটা রাগ করে বান্ধবীর বাসায় গিয়ে বসে আছে। লজ্জায় শাশুড়ি মায়ের কাছে নাজরাতের বান্ধবীর বাসার ঠিকানা চাইতে পারেনি সে, এখন বাসায় বসে আফসোস করছে। সেদিন নাজরাতকে দেখার পর থেকে তার মাথায় তাসনুবার কথা ঘুরপাক খাচ্ছিল। তাসনুবা বলেছিল সেদিন নাজরাত যেই ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছিল তার সাথে নাজরাতের সম্পর্ক আছে, অথচ তখন তাদের বিয়ের কথা চলছিল। সত্যি কি ওই ছেলেটার সাথে নাজরাতের সম্পর্ক আছে বা ছিল? আগেই সম্পর্ক থাকলেও রাতের কোনো সমস্যা নেই, কিন্তু এখনও যদি থাকে তাহলে? তাই রাত সেদিনের ছেলেটাকে খুঁজে বেড়ায়, কিন্তু পুরো ভার্সিটিতে খুঁজে পায় না। আসলে কারো নাম ঠিকানা না জানলে খুঁজে বের করা মুশকিল। নাজরাতকে জিজ্ঞাসা করাও যাবে না, যদি এসব কিছু সত্য না হয়ে থাকে তাহলে মেয়েটা কষ্ট পাবে, তাই তাকেও জিজ্ঞাসা করতে পারেনি রাত। এদিকে তাসনুমাকে জিজ্ঞাসা করলেও বলে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, বিয়ের পরেও অন্য মেয়েদের খবর নিচ্ছিস, ব্যাপার কি বলতো? এই তো চরিত্র, যাকে কিনা অনেকে আইডল মনে করে। তোর বউয়ের সাথে যোগাযোগ করে দিস, তাহলে তাকে সাবধান করে দিব, তোকে যেন সবসময় চোখে চোখে রাখে। মেয়েটার কথা শুনে রাত সেদিন ভীষণ রেগে গিয়েছিল। তাকে তার বন্ধুরা শান্ত করে, না হলে হয়তো তাসনুমার গায়ে হাত তুলে বসতো। এরপর দুদিন কেটে যায়, নাজরাত এখনও বাসায় ফিরে আসেনি। তরিকা বেগম বেশ কয়েকবার কল করে ফোন বন্ধ পেয়েছেন। শেষে বাধ্য হয়ে হুমায়সাকে কল করলে সে জানায় নাজরাতের জ্বর এসেছে। তরিকা বেগম বিচলিত হয়ে পড়লেন। হুমায়সা জানায় আজকে জ্বরটা ছেড়েছে, অনেকটা টেনশনের কিছু নেই। হুমায়সা ফোন রেখে নাজরাতকে বলল, আন্টি তোর অসুস্থতার কথা শুনে টেনশন করছেন, একটু কথা বললে পারতি। নাজরাত খাটের বাজুতে বালিশ ঠেকা দিয়ে আধশো হয়ে বসে আছে, মাথাটা ভীষণ ধরে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আম্মুর সাথে কথা বলে ঠিক ওনার কথা জিজ্ঞাসা করতো, তাই বলিনি। সম্পর্ক শুরু না হতে এভাবে ভেঙে যেতে দিবি? ওনার বোধ হয় আমাকে পছন্দ নয়। ওনার রিয়াকশন দেখে বুঝতে পেরেছি আমি, বিয়েটা ভেঙে গেলে আম্মুকে কিভাবে সামলাবো আমি, এসব ভাবতে ভাবতে মাথা কাজ করছে না। আর তুই তুই কষ্ট পাবি না? সেসব ভাবতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার, জানিস।
আমি না জানলে আর কে জানবে? হুমায়সা তার বান্ধবীর কষ্ট আর চোখে দেখতে পাচ্ছে না, তাই ঠিক করলো আগামীকাল ভার্সিটিতে গিয়ে রাদের সাথে কথা বলবে। ছোট ক্যাবিনেটের উপর রাখা দৈনিক যুগান্তর পত্রিকা ফারুক সাহেব শূন্য চোখে চেয়ে আছে ওপরের দিকে। দুই দরজায় দাঁড়িয়ে বললেন, বাবা আসবো? আয় মা। বাবা তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে তুমি আগের মতো আমাদের খোঁজ খবর নাও না কেন? মনটা ইদানিং ভালো যায় না রে মা। তোমার মন খারাপ কেন বাবা? চৈতি আপুর সাথে ভাইয়ার বিয়েটা হয়নি বলে মন খারাপ তোমার? না, তার জন্য এখন আর মন খারাপ হয় না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একটা বিয়ে ঠিক হতে যারা জড়িত থাকে তারা শুধু উসিলা মাত্র। বিয়েটা মূলত আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। অনেকে বলে না যে আমার জন্য বিয়েটা হয়েছে নতুবা ভেঙে যাচ্ছিল। এসব আসলে ভুল বলে মানুষ। যে বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে ঠিক করেন সেই বিয়ে আটকায় কে বল? তাহলে তোমার মন খারাপ কেন? ইদানিং পত্রিকা পড়ে মনটা বিতৃষ্ণায় ভরে যায় বুঝলি। পাতা উল্টোলেই নানা দিকে রাজনীতি, চুরি, ডাকাতি, খুন, খারাপি ছাড়া ভালো কোনো সংবাদ পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল। ভবিষ্যৎ প্রজন্মকে এরা কি দিয়ে যাচ্ছে বলতো? স্বাধীন দেশে থেকেও কেমন পরাধীন মনে হয়। এসব ভাবলেই মাথাটা ভীষণ ধরে যায়। তাহলে এইসব নিয়ে ভেবো না বাবা। স্বার্থপর হতে বলছিস মা? কি করব বলো তো? এইগুলো দেখা ছাড়া তো আমাদের উপায় নেই। আমরা সাধারণ মানুষ তো কিছু করতে পারবো না। যারা পারবে তারা তো হাত গুটিয়ে বসে আছে। যা বলেছিস, তাদের কাজ নরম মাটিতে আঘাত করা। ঠিক বলেছো বাবা। আম্মা আমাদের জন্য বসে আছে, এখন নাস্তা করবে, চলো। আচ্ছা চল। হুমায়সা ভার্সিটিতে ঢুকে ক্যাম্পাসের এক কোণে বেঞ্চে রাখা জায়গাটায় এসে বসলো। রাত আর তার বন্ধুরা মিলে এখানে বেশিরভাগ সময় আড্ডা দেয়। আজকে বোধহয় এখনও আসে নাই। আশেপাশে ভালো করে দেখে নিল, না কোথাও দেখা যাচ্ছে না। তাদের ক্লাসে একবার গিয়ে খুঁজবে কি, কিন্তু এই সময়ে ক্লাস আছে কি না তারও তো ঠিক নেই। তাছাড়া রাদের কিছুদিন পরে মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, এই সময় ক্লাস হয় কিনা জানা নেই। আচ্ছা, কিছুদিন পর পরীক্ষা বলে রাত যদি ভার্সিটিতে আসা বন্ধ করে দেয় তাহলে তো মুশকিল। রাদের সাথে কথা বলতে না পারলে ওদের মধ্যে কিছু ঠিক হবে না। না না, কথা ভাবতে ভাবতেই হুমায়সার মনটা খারাপ হয়ে গেল। এদিকে নাজরাতকে বলে এসেছে শপিং মলে যাবে সে। যদি সত্যি কথা বলতো তাহলে নাজরাত বুঝে ফেলতো, তখন কিছুতেই হুমায়সাকে ভার্সিটিতে আসতে দিতে চাইতো না। প্রায় ঘণ্টাখানেক এখানে বসে অপেক্ষা করলো হুমায়সা, কিন্তু রাদের দেখা পেল না। শেষে ধৈর্যহারা হয়ে চলে যাওয়ার জন্য ভার্সিটিতে থেকে বেরিয়ে লেগুনার জন্য দাঁড়ালে পেয়েও যায়। লেগুনায় তার সাথে একজন মহিলা যাত্রী আর দুইজন হলেই বোধহয় গাড়ি ছেড়ে দেবে। হুমায়সা মন খারাপ করে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে। দুজন যাত্রী আসতে গাড়ি ছেড়ে দিবে এমন সময় রাতকে বাইক সমেত ভার্সিটিতে ঢুকতে দেখা গেল। হুমায়সা দ্রুত বলল, মামা গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামাইতেই হুমায়সা গাড়ি থেকে নেমে দৌড়ে ভার্সিটিতে ঢুকে গেল। তার এমন কাণ্ডে সবাই একটু অবাক হলো, কিন্তু কেউ কিছু বলল না। ড্রাইভার আর বসতে পারলো না, গাড়ি ছেড়ে দিতে হলো। এসব রোডে গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না, তাই হুমায়সা ভার্সিটিতে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সেই বেঞ্চের কাছে রাতকে দেখতে পেয়ে দ্রুত পায়ে হেঁটে রাতের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ও, অবশেষে আপনাকে পেলাম ভাইয়া। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে রাত তার বন্ধুদের দিকে একবার চেয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আমি নজরাতের বান্ধবী হুমায়সা। নাজরাতের নাম শুনে উদ্বিগ্ন হয়ে রাত বলল, ও কি আপনার বাসায় আছে? হ্যাঁ ভাইয়া, ওর ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার কি সময় হবে? হ্যাঁ অবশ্যই, চলেন কোথাও বসে কথা বলি। আচ্ছা। তারপর রাত তার বন্ধুদের বলে হুমায়সাকে নিয়ে ভার্সিটির পাশে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে। হুমায়সা প্রথমে বলে, ভাইয়া, নজরত খুব আপসেট হয়ে আছে। আমি ওর থেকে সব কিছু শুনেছি। তাছাড়া বিয়ের আগে আপনি যখন দেখতে যান তখন আমি ওকে ওভাবে সাজিয়ে দিই। ও লজ্জায় আপনার সামনে যেতে চাইছিল না, সেজন্য। এর আগের দিন ভার্সিটিতে বান্ধবীরা মিলে ডিনার দিয়েছিল, তাই আপনার সাথে কথা বলতে গিয়েছিল। সবকিছুর জন্য খুব লজ্জা পাচ্ছিল, সেজন্য বিয়েটাও করতে চাইছিল না। এখন আপনি ওকে ভুল বুঝছেন। আমি কি বলবো ঠিক বুঝে বলতে পারছি না, হয়তো। রাত সবটাই শুনলো এবং বুঝতে পারলো। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, আমি বুঝতে পারছি সব কিছু। ওর ফোন বন্ধ পেয়ে আমি ওদের বাসায় গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা বললেন ওর কোনো এক বান্ধবীর বাসায় গিয়েছে, কিন্তু ফোন কেন বন্ধ করে রেখেছে বলেন তো? ও কি ভুলে গিয়েছে যে ও এখন বিবাহিত? ওকে ওর হাজব্যান্ড খুঁজতে পারে? এটা কি ও বুঝতে পারছে না বলেন?
আপনি নাকি কয়েকদিন ওর সাথে কোনো যোগাযোগ করেননি, তাই ও ভাবছে আপনি ওর উপর রেগে আছেন, তাই ওর সাথে কোনো যোগাযোগ করছেন না। হ্যাঁ, কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম। তাছাড়া পড়াশোনা আছে, পরীক্ষার তো বেশি দিন নেই। আপনি ওকে বললেন আমি ওর উপর রেগে নেই, আর ও যেন ফোন বন্ধ না রাখে। আচ্ছা বলবো, আজকে তাহলে আসি ভাইয়া। হুমায়শা বসা থেকে উঠতে নিলে রাত দ্রুত বলে ওঠে, সে কি, কিছু না খেয়েই চলে যাবেন? কি খাবেন বলেন? না ভাইয়া, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আজকে যেতে হবে। না না, তা বললে তো হবে না। আমি অনুরোধ করছি কিছু খেয়ে যান, না হলে আমার খারাপ লাগবে। আচ্ছা তাহলে কোল্ড কফি খাবো। শুধু কফি? হ্যাঁ ভাইয়া, আমার বাসায় যেতে হবে। আচ্ছা তাহলে নজরাতকে নিয়ে কোনোদিন আসবেন, তখন বেশি করে খাবেন। রাতের কথায় হুমায়শা মুচকি হেসে বলল, ইনশাল্লাহ। তারপর হুমায়শা কোল্ড কফি খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ালে রাত নিজেই রিক্সা ঠিক করে ভাড়া মিটিয়ে দেয় রিক্সা চালককে। এতে ভীষণ অপ্রস্তুত হয়ে যায় হুমায়শা। রাতকে বলে, এসবের কি দরকার ছিল ভাইয়া? আমার জন্যই তো আপনার লেট হলো না। আচ্ছা যাই হোক, আপনার বান্ধবীকে মনে করে বলবেন প্লিজ। আচ্ছা বলবো। হুমায়শা চলে যাওয়ার পর রাতও বাসায় চলে যায়। নাজরাতের খোঁজ পাওয়াতে এখন শান্তি লাগছে। মনটা কিছুদিন খুব অস্থির লাগছিল তার। ফারুক সাহেব বসে চা পান করছিলেন। এমন সময় জুই আব্বা বলতে বলতে হন্তদন্ত হয়ে ছুটে আসে। ফারুক সাহেব চায়ের কাপ রেখে বললেন, কিরে এভাবে ছোটাছুটি করছিস কেন? ব্যথা পাবি তো। আব্বা, খবর শুনেছ? কোটা বাতিলের জন্য ছাত্ররা আন্দোলনে নেমেছে। ভালো কাজে নেমেছে তারা, আল্লাহ তাদের সহায় হন, আমিন। জানিস অনেক মানুষ আছে যারা মুক্তিযোদ্ধার নামে জালিয়াতি, প্রতারণা, অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি ভাতা নিচ্ছে। তাছাড়া এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বা তাদের ছেলেমেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু তাদের নাতিপুতিদের দেওয়া কোনো মানে হয় না। তাদের যদি মেধা থাকে তাহলে তারা এমনিতেই নির্বাচিত হবে, সেখানে কোটার তো কোনো প্রয়োজন নেই। কোটার জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জি আব্বা। দিন যত যাচ্ছে কোটা বাতিলের আন্দোলন তত ভয়াবহ রূপ নিতে হচ্ছে। ফারুক সাহেব জুইকে আন্দোলনে পাঠাতে চাইলে লিপি বেগম বাধা দিয়ে বলেন, উম্মে জিয়াদরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা 6 জন মহিলা খয়বরের যুদ্ধে শরীক হওয়ার জন্য রওনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে আমাদেরকে ডাকলেন। আমরা তার নুরানি চেহারার গোসাম্বার আলামত দেখছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার অনুমতি লইয়া আসিয়াছ? আমরা বললাম, ইয়ার রাসূলুল্লাহ, আমরা পশম বুনিতে জানি। জেহাদে ইহার প্রয়োজন হয়। আমাদের সাথে জখমের ঔষধও আছে। আর কিছু না হোক মুজাহিদের তীর এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করব। কেউ অসুস্থ হলে সেবা শুশ্রূষার কাজে সাহায্য, ছাতু গোলানো, পানি দেওয়ার কাজে সাহায্য করব। অতঃপর তিনি অনুমতি দিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বুঝলাম যে মহিলারা যুদ্ধে যাওয়া রাসূল অপছন্দ করেছেন আর যারা তখনের দলিল দেন তাদের জানা আবশ্যক যে মহিলারা ময়দানে নামে নাই। জিহাদের সময় উভয় পক্ষ নিজেদের নির্ধারিত এলাকায় তাঁবুতে অবস্থান করত। মহিলারা নিজেদের দলের লোকদের সাহায্য করত। নন মাহারামদের গায়ে ধরে ধরে বাঁচাতে নামতো না। আর যখন পর্দার হুকুম নাজিল হলো তখন অনেক কিছুই বদলে গেল। দাসীরা যেত সাথে যেন খেদমত করতে পারে। আবু দাউদ, হকায় সাহাবা। সব জায়গায় ইসলাম টানা লাগে না, আবার কারো কারো কারণে কিছু জায়গায় ইসলামকে টেনে আনা লাগে। তাই টেনে আনলাম আর কি। ইসলামে আবেগের স্থান নেই। থাকলে রাসূলের ইন্তেকালের পর সব সাহাবী সুইসাইড করার অনুমতি থাকত। অসুস্থ অবস্থায় ইশারায় হলেও নামাজ পড়া লাগতো না। ডেলিভারি পেইন নিয়ে বাচ্চার মাথা বের হয়ে যাওয়া অবস্থায়ও নামাজের হুকুম থাকতো না। রোজা রাখতে না পারলে কাজা বা কাফফারা আদায় করা লাগতো না। আপনি আমি নামলে বিজয় হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আগে ধর্ম, এরপর ধর্মের কর্ম। আন্দোলনে নামার দরকার নেই। যখন জিহাদের ডাক আসবে আলেম সমাজ আমাদের ব্যাপারে সেই ফতোয়া দিবেন, আমরা তা মেনে নেব ইনশাল্লাহ। আসমা রায়ের ঘটনা জানেন না? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, পুরুষরা জামাতে নামাজ পড়ে, জিহাদ করে, আমরা তো এগুলো করতে পারি না। তখন নবীজি কি বলেছিলেন জানে? তিনি বলেন নাই যে আচ্ছা তোমরাও যাইও জামাতে নামাজ পড়তে, তোমরাও যাও জিহাদে। উনি বলেছেন তোমরা স্বামীর এতায়াত করো, তাদের সাথে উত্তম আচরণ করো,
এগুলো ওই সব আমলের সমান সোয়াব। জুই তাও মায়ের অবাধ্য হয়ে বলল, যারা নেমেছে তারা কলেজের শিক্ষার্থী, আমিও তো কলেজের স্টুডেন্ট। তারা পর্দার ব্যাপারে জানে না বা জানলেও মানে না। তুই তো জানিস, তারপরে বলছিস কেন? শেষে মায়ের সাথে না পেরে জুই মন খারাপ করে নিজের রুমে চলে যায়। আর ফারুক সাহেব বাহিরে বের হন ছাত্রদের কোনো সাহায্য করতে পারেন কিনা দেখার জন্য। এদিকে রাত সহমত এই আন্দোলনে যোগ দিয়েছে শুনে দুশ্চিন্তায় পড়ে রাত দিন আল্লাহ তোয়ালাকে ডেকে চলেছে নাজরাত। নাজরাত আন্দোলনে যোগ দিতে চেয়েছিল, কিন্তু তারিকা বেগম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, এখন সন্তানকে হারাতে চান না। ইতিমধ্যে কতগুলো পরিবার তাদের সন্তানকে হারিয়ে আর্তনাদ করছেন দেখা যাচ্ছে। তারপরও কোন ভরসায় মায়েরা তাদের সন্তানদের রাজপথে পাঠানোর ভরসা করবেন? এমন চিত্র বেশিরভাগ পরিবারেই দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের ধিক্কার জানিয়ে বলছে, আপনারা ঘরে বসে থাকেন, আমরা প্রাণ দিয়ে সফল হলে তবে ঘর থেকে বের হইয়েন। দিন যত যাচ্ছে তত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা বাসায় থেকেও প্রাণ হারাচ্ছে। এর ফলে ছাত্ররা আরও সাহসী হয়ে উঠছে। প্রশাসন তাদের দমিয়ে রাখতে পারছে না, আর বাড়ছে না বলেই অনৈতিকভাবে ছাত্রদের ওপর গুলি চালাচ্ছে। এর মাঝে আবারও দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদলের শান্ত আন্দোলনকে অশান্ত করে তোলে। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, মানুষ সেই পুরনো যুগে ফিরে যায়। রেডিও শুনে দিন পার করতে হচ্ছে। নতুন প্রজন্ম চোখের সামনে আর এক যুদ্ধ দেখতে পায়, যা তারা বইপত্রে এতদিন পড়ে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বেশ কয়েকজনকে চা পাতি দিয়ে কোপানো হয়েছে। এদের মধ্যে রাত ছিল। দুপুরবেলা খবর পেয়ে দৌড়ে যায় নাজরাত। এত আহতদের ভিড়ে রাতকে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় নাজরাতের। বেচারাকে পিটিয়ে প্রায় আধমরা করে ফেলেছে। স্বামীকে এমন অবস্থায় দেখে পাগল প্রায় নাজরাত। পাশে শাশুড়ি মা অঝোর ধারায় কাঁদছে। নাজরাত কাছে যেতেই তাকে ধরে আরও কান্নায় ভেঙে পড়েন তিনি। নাজরাত নিজেই নিজেকে সামলাতে পারছে না। এই মানুষটাকে কীভাবে সামলাবে তার জানা নেই। ডাক্তার বলেছেন ঠিক হতে অনেক সময় লাগবে, ঠিক কতদিন লাগবে তারা এখন বলতে পারছেন না। 1 সপ্তাহ পর রাতকে তাদের বাসায় নিয়ে আসা হয়। হসপিটালে এত ভিড়ের মাঝে ছেলেটা ঠিক হবে না বলে মনে করেন লিপি বেগম, তাই তিনি বাসায় নিয়ে আসেন। তারিকা বেগম জামাইকে দেখে যান। দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে তার। ঠিক এই কারণেই তিনি এসব আন্দোলন চান নাই, যেখানে মায়েরা তাদের সন্তানকে অকালে হারিয়ে ফেলবে। এমন স্বাধীনতাকে নিতে চান না কখনোই। হয়তো এখানে মানুষ স্বার্থপর বলবে, কিন্তু মায়েরা তাদের সন্তানদের জন্য শুধু স্বার্থপর না, সব কিছু করতে পারেন। স্বামীর এই বিপদের দিনে ঘরে হাত ফুটিয়ে বসে থাকতে পারল না নাজরাত। লজ্জা শরম বলে স্বামীর ঘরে রওনা দিল। তারিকা বেগম বাধা দিতে গিয়েও দিতে পারলেন না। এখানে বাধা দেওয়ার তার অধিকারের মধ্যে পড়ে না। কলিং বেলের শব্দ শুনে জুই এসে দরজা খুলে অবাক হয়ে বলে, ছোট ভাবি এসো, ভেতরে এসো, আমা দেখো কে এসেছে। নাজরাত ভেতরে ঢুকলে লিপি বেগম আসেন। তাকে দেখে নাজরাত বলে, ওনার এমন অবস্থার সময় বাসায় বসে থাকতে পারলাম না আম্মা, তাই চলে এলাম। আমি কি ভুল করেছি? লিপি বেগম ভীষণ খুশি হয়ে বললেন, না মা, একদম ঠিক করেছো। তারপর জুইকে বলল, তোর ভাবি ট্রলি ব্যাগটা ঘরে নিয়ে যা। জুইয়ের সাথে রাদের রুমে যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে। নাজরাত জি আচ্ছা বলে জুইয়ের সাথে যায়। রাতের রুমে ঢুকতে তাকে দেখতে পেল। হাত পায়ের ইনজুরির জন্য বেচারা হাঁটাচলা করতে পারে না, তাই সারাদিন শুয়ে থাকতে হয়। জুই ট্রলি ব্যাগটা রেখে চলে যায়। নাজরাত নিঃশব্দে রাদের পাশে বসে। রাদের চোখ বন্ধ করে ছিল বলে নাজরাতকে দেখতে পায়নি। কারোর বসার অনুভব করে চোখ মেলে তাকিয়ে বিস্মিত হয়ে যায় রাত। একটু জোরেই বলে ওঠে, তুমি এখানে কখন এসেছো? এখন তো পরিস্থিতি একদম ভালো না। তুমি বাসা থেকে একা বের হতে গেলে কেন? আমি আসাতে আপনি খুশি হননি? তাহলে কি চলে যাব? সেটা বলিনি। এখন মেয়েরা রাস্তাঘাটে একদম নিরাপদ না। এমনিতেই হাঁটাচলা করতে পারছি না, তার উপর নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে। দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারছি না। জানো, এই মুহূর্তে এক টুকরো সুখ হয়ে এসেছো তুমি। এদিকে নাজরাতের চোখে পানিতে টইটম্বুর হয়ে গেছে। দেখেই রাত বিচলিত হয়ে বলল, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তো তোমার নিরাপত্তার কথা ভেবেই ওসব বলেছি। সেজন্য কাঁদছি না, আপনার অনেক কষ্ট হচ্ছে ভেবে কাঁদছি।
আপনি কেন গেলেন বলেন তো? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছেন আমার কথা? এইটুকু ভাবেন না আপনি? আমি তো মরে যাইনি বলো, তাহলে কষ্ট পাচ্ছ কেন এসব ভেবে? কত ছাত্ররা নিজের কথা না ভেবে আন্দোলনে যোগ দিচ্ছে, প্রাণ হারাচ্ছে। সেসব দেখতে গেলে তো আমি কিছুই করতে পারলাম না দেশের জন্য। আমিও তো যেতে পারলাম না। ফেসবুকে আন্দোলন নিয়ে পোস্ট করাতে কিছু লোক হুমকি দিয়েছে, সেই সব শুনে আম্মা কিছুতেই যেতে দিল না। মেয়ে মানুষ, তোমার যে কাজ নেই, কখন এসেছো? কিছু খেয়েছো? বেশিক্ষণ হয়নি, এসেছি। ওহ, তাহলে যাও ফ্রেশ হয়ে নাও, ওই যে বাথরুম। নাজরাত আচ্ছা বলে ফ্রেশ হতে যায়। নাজরাত ফ্রেশ হয়ে আসলে শাশুড়ি মা তার জন্য চিকেন ফ্রাই করে দেয়। মেয়েটা প্রথমবার তাদের বাসায় এসেছে, তাই মন খারাপ থাকলেও একটু করতেই হলো। নাজরাত নিজেও খাওয়ার সাথে সাথে রাতের মুখে একটু করে দিতে থাকে। রাত খাবে না বললেও শোনে না। খাওয়া শেষে দুজনে মিলে আন্দোলন নিয়ে কথা বলছে। এমন সময় বাহির থেকে আর্তনাদ শুনতে পেয়ে নাজরাত বলল, আমি দেখে আসছি, আপনি থাকুন। ফারুক সাহেব কারোর সাথে ফোনে কথা বলে দপ করে ফ্লোরে বসে পড়েন। লিপি বেগম দৌড়ে এসে বললেন, রাসেলের বাপ, কি হয়েছে তোমার? এভাবে ফ্লোরে বসে পড়লে কেন? কার সাথে কথা বললে? ইতিমধ্যে জুই আর নাজরাতও এসেছে। জুই বাবার পাশে বসে বলল, আব্বা, কি হয়েছে তোমার? ফারুক সাহেব খুব কষ্টে উচ্চারণ করলেন, আমার রাসেল আর নাই। লিপি বেগমের ভেতরটা ছ্যাদ করে জ্বলে উঠল। উত্তেজিত হয়ে বললেন, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ফারুক সাহেব খানিকটা ক্ষোভ প্রকাশ করে বললেন, তোমার তো কষ্ট আর কথা না, একটা অন্যায় করেছে বলে ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। তোমার নাকি লজ্জা হতো এই ছেলেকে নিয়ে, অথচ তোমার ছেলে তোমাকে শহীদের মা বলে সম্মান দিয়ে গেল। লিপি বেগম কান্নায় ভেঙে পড়ে বললেন, ছেলের উপর রাগ অভিমান ছিল, তাই বলে তো তার মৃত্যু কামনা করি নাই। মা হয়ে ছেলের মৃত্যু কামনা কিভাবে করব আমি? আমার অন্তরটা ফেটে যাচ্ছে। নাজরাত লিপি বেগমকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। জুই তার বাবাকে ধরে কাঁদছে। বাড়িটাতে পুরো শোকের ছায়া নেমে এসেছে। রাত নিজের রুমে থেকে সবটা শুনল। শূন্য চোখে ওপরের দিকে তাকিয়ে রইল। চোখের কোনা বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নাজরাত রাদের সাথেই রয়ে গেল, আর বাকিরা হসপিটাল থেকে লাশ এনে দাফনের জন্য গিয়েছে। নাজরাতকে কাছে পেয়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় রাত। মায়ের আড়ালে বড় ভাইয়ের সাথে ঠিকই যোগাযোগ রাখত সে, তাই তাকে যে ভীষণ ভালোবাসত। এই তো কয়েক মাস আগে একদিন ভোরবেলা ভাই তাকে কল করে কান্না করে দেয়। রাত তখন বিচলিত হলে রাসেল জানায় সে বাবা হতে চলেছে। সেই খুশিতে কান্না করছে। রাত সেদিন প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দ কিছুটা অনুভব করতে পারে ভাইয়ের কাণ্ড শুনে। 3 মাস পর রাত সুস্থ হলে নাজরাত নিজের বাসায় ফিরে আসে। রাতের পরীক্ষার মুহূর্তে সে থাকলে রাত পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তাই ফিরে আসা। নাজরাত চলে আসার দিন রাত তাকে একদম ছাড়তে চাইছিল না। বেশ কিছুক্ষণ জাপটে ধরে বসেছিল আর বলেছিল, এই কদিন আমি তোমাতে আসক্ত হয়ে গিয়েছি প্রিয়। নাজরাত কঠোর মুখভঙ্গি করে বলেছিল, না, হয় না। রাত মন খারাপ করে থাকলেও আর কিছু বলেনি। নিজেই নাজরাতকে তার বাসায় পৌঁছে দিয়ে যায়। তারপর পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। এখন আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারে না। ভাইয়ের মৃত্যুতে অনেকটা নীরব হয়ে যায় রাত। রাসেলের বউ 7 মাসের অন্তঃসত্ত্বা। লিপি বেগম তাকে নিয়ে এসেছেন। ছেলের মৃত্যুর পর এখন আর কোনো রাগ নেই তার। হয়তো রাসেলের বউ চৈতির সাথে পুরোপুরি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। তাছাড়া জুই বা জান্নাতকে দিয়ে সময় মতো খাবার দাবার পৌঁছে দেন চৈতির ঘরে। চৈতি সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে নিজের ঘরে। বাহিরেই কিছু নিয়ে তার কোনো আগ্রহ জাগে না। সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকতেই ভালো লাগে যেন। রাসেলদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে একটা বাড়িতে চৈতির বাবা মা ভাড়া থাকতেন। রাসেল ওই পথ দিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করত। মাঝে মাঝে চৈতিকে দেখতে পেত, আর সেখান থেকেই ভালো লাগা তৈরি হয়। তারপর দুজনের মধ্যে প্রেম। লিপি বেগমকে একদিন জানিয়েছিল তাদের প্রেমের কথা, কিন্তু লিপি বেগম বলেছিলেন, এসব হারাম সম্পর্ক আমি কিছুতেই মেনে নিব না। আমার পছন্দ করা মেয়েকে তোকে বিয়ে করতে হবে। এদিকে চৈতির প্রচুর বিয়ের সম্বন্ধ আসছিল। রাসেল কথা জানার পর সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। অতঃপর তাই করলো। বিয়ে করার পর লিপি বেগম মেনে না নিলে 2 রুমের ছোট্ট একটা বাসা ভাড়া করে তাদের ছোট্ট সংসার শুরু করে। খুবই আনন্দের দিন পার করছিল তারা। তার মধ্যে নতুন অতিথির আগমনী বার্তা সংসারে সুখ দ্বিগুণ হয়ে উঠেছিল। কিন্তু বেশি দিন তা সইল না চৈতির কপালে।
রাসেলের মৃত্যু যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিল চৈতির সুখের সংসার। তার মতে যেখানে আমার স্বামীকে হারাতে হয় এমন স্বাধীন দেশ তো আমি চাই না। নাজরাত আবারও ভার্সিটি যাওয়া শুরু করেছে। এখন আর আগের মতো রাতকে কোথাও দেখতে পায় না সে। আগে বিরক্ত লাগতো, কিন্তু এখন দেখতে পেলে ভালো লাগতো। সবার আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকতো। খেয়াল করার সময় পাল্টায়, সাথে মুহূর্তগুলো। রাত পড়া শেষ করে রাতে প্রতিদিন কল করে, তাছাড়া তাদের মধ্যে কথা হয় না। আজকে নাজরাত কিছুতেই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। জোর করে সজাগ থাকলে ভীষণ মাথা ব্যথা করে তার, তাই ঘুমিয়ে পড়ল। সেই ঘুম রাত 2টায় একটা স্বপ্ন দেখে ভাঙল। ঘুম থেকে উঠে সে বালকনিতে চলে গেল। নিচে রাস্তায় কাউকে খুঁজল। স্বপ্নে দেখেছে রাত এসেছে। এখন ভালো করে খুঁজে বুঝলো এটা তার স্বপ্ন ছিল। রুমে ফিরে এসে কিছুক্ষণ বসে রইল। এখন খিদে অনুভব হচ্ছে। না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন। বাথরুম থেকে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে এসে বিস্কিটের প্যাকেট নিয়ে বসলো। ফোন ইউজ করছে আর বিস্কিট খাচ্ছে। অনলাইনে গিয়ে দেখলো রাত বেশ কয়েকবার কল করেছিল। নাজরাত কল রিসিভ করেনি বলে মেসেজ দেয়, বউ ঘুমিয়ে পড়েছ? মেসেজটা দেখেই নাজরাতের খুব আফসোস হচ্ছে, কেন সে ঘুমিয়ে গেল। এখন রিপ্লাই দিল, ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে না হতেই কল আসে। কলের শব্দে নাজরাত কিছুটা ভয় পেয়ে যায়। নাজরাত বুঝতে পারেনি রাত জেগে আছে। তার উপর নিস্তব্ধ রুমে হঠাৎ কলে ভয়ে চমকে ওঠে। নিজেকে সামলে রুমের লাইট অন করে কল রিসিভ করে। রাত বালিশের উপর উপর হয়ে শুয়ে আছে। নাজরাত বলল, আপনি কি ঘুমান না এখনো? না। কেন? রাত জেগে থাকলে শরীর খারাপ করবে যে। আমার বউয়ের সাথে কথা হয়নি বলে ঘুম আসছিল না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে? খাবার খেয়েছিলে? ঘুমের জন্য খাবার খাওয়ার সময় ছিল না, তাই এখন বিস্কুট খাচ্ছি। তুমি এমন ঘুম কাতুরে, জানতাম না তো। এদিকে তোমার ঘুমের জন্য আমার ঘুমের 2:30 বেজে গেল। এই দায়ে এখন কে নেবে বলো? তোমাকে শাস্তি দেওয়া উচিত। ইস, আসছে। আমি কি আপনাকে নিষেধ করেছি ঘুমানোর জন্য? আপনি নিজ থেকে ঘুমান নাই। তোমার মতো লবণ ছাড়া তরকারি তার কি বুঝবে? হয়েছে, আমি তরকারিতে লবণ দিয়ে খাই, আপনার মতো মুঠো করে লবণ খাই না। আসছে লবণখোর কোথাকার। আমি যখন পার্মানেন্ট আপনাদের বাসায় আসব তখন লবণ ছাড়া তরকারি রান্না করে আপনাকে খাওয়াবো। লবণ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনি জানেন? রাত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। এর কারণ হলো সোডিয়াম জাতীয় খাবার রক্তের চাপ বাড়ায়, ফলে রক্তনালীর মধ্যে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়। সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি। এসব জানার পরেও কি করে পারেন এত লবণ খেতে? আমি অনেক পানি খাই, সো লবণ আর শরীরে থাকে না, ওটা ড্রেন হয়ে যায়। আপনার এই কচুর মাথার যুক্তি আপনার কাছেই রাখেন। ঘুমাবেন কখন? আমি ঘুমাবো। নাজরাত যে রেগে গেল এটা বুঝতে পারল রাত, তাই বলল, আগামীকাল দেখা করবে? তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, এখন রাখছি, আপনি ঘুমান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এতদিন ব্যাপারটা আমলে না নিলেও এখন লিপি বেগমের কাছে চৈতির এভাবে ঘরবন্দি হওয়া সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা এভাবে অসুস্থ হয়ে যাবে, তাই তিনি চৈতির ঘরে গেলেন। নাস্তা টেবিলেই পড়ে আছে। এতক্ষণে মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা না খেয়ে জানালার গ্রিল ধরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। লিপি বেগমের ভেতরটা কেমন যেন করে উঠল। সেও সন্তান হারিয়েছে, কিন্তু তার বাকি সন্তানদের দিকে তাকিয়ে হয়তো কিছুটা হলেও কষ্টে ভুলে থাকতে পারেন। কিন্তু এই মেয়েটা তো কোনো কিছু বিনিময় সেটা পারে না। তাদের উচিত সবাই মিলে মেয়েটাকে সময় দেওয়া, যেন খারাপ চিন্তাগুলো মনের মধ্যে না আসতে পারে। লিপি বেগম দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলো। চৈতি সামনে ঘুরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তিনি বললেন, খাবারটা খাওনি কেন? ঠান্ডা হয়ে গেল তো। খেতেই ইচ্ছা করছিল না। সকালের ওষুধ আছে না? জি আছে। আমি খাবারটা গরম করে আনছি, খেয়ে ওষুধ খেও। গরম করতে হবে না, এমনিতেই খেয়ে নিতে পারবো। ভুনা খিচুড়ি আর ডিম ভুনা ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই লিপি বেগম শুনলেন না, ওভেন থেকে গরম করে আনলেন। বললেন, আমি খাইয়ে দিই। এ কথা শুনে চৈতির চোখে পানিতে চিকচিক করছে। আজ রাসেল এই দৃশ্য দেখতে পেলে ভীষণ খুশি হতো। লিপি বেগম চৈতিকে খাইয়ে দুপুরের রান্নার কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর চৈতি রান্নাঘরে এসে বলল, দিন, আমি সবজিগুলো কেটে দিই।
কাজের মধ্যে থাকলেও মেয়েটা একটু স্বাভাবিক হতে পারবে, তাই লিপি বেগম নিষেধ করলেন না। রাত নাস্তা করে নাজরাতকে নিয়ে একটা লেকে নিয়ে যায়। বেঞ্চে বসে রাত বলল, 2 দিন পর পরীক্ষা শুরু। পরীক্ষা শেষ হওয়ার আগে আর আমাদের দেখা হচ্ছে না। আচ্ছা, তোমার কি খারাপ লাগছে? আমি অপেক্ষায় প্রহর গুনব। যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিন আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শোনো, তোমাকে একটা ছেলের ব্যাপারে জিজ্ঞেস করার আছে। কোন ছেলে? নাজরাত টিভিতে ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠান দেখছে। এমন সময় তাদের বাড়িওয়ালার বউ আসেন। এই মহিলাকে নাজরাতের একদম পছন্দ হয় না। মহিলার কুটনামিতেই জুড়ি নেই। আজকে কোন মতলবে তাদের বাসায় এসেছে আল্লাহ জানেন। এসেই নাজরাতকে বললেন, কি নজরাত, শ্বশুর বাড়ি থেকে কবে আইলা? এমন প্রশ্নের কোনো মানে হয়? এই নিয়ে বেশ কয়েকবার তিনি জিজ্ঞাসা করেছেন নাজরাত শ্বশুরবাড়ি কবে যাবে। তখন তাকে তারিকা বেগম স্পষ্টভাবে বলেছেন যে জামাইয়ের পরীক্ষা শেষ হলে নিয়ে যাবে। কয়েক মাস বা এর বেশিও লাগতে পারে। অথচ এই মহিলা আবারও এসব কথা জিজ্ঞাসা করছেন, যেন ওনার ঘরের খাবার খেয়ে শেষ করছে নাজরাত। তারিকা বেগম রান্নাঘর থেকে এসে বললেন, ও ভাবি, আপনি এসেছেন, বসেন ভাবি। নাজরাত মাকে পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল। দ্রুত উঠে চলে যেতে নিলে ভদ্রমহিলা নাজরাতকে থামিয়ে দিয়ে বললেন, শোন মেয়ে, দিনকাল যা পড়েছে, এইভাবে জামাইকে ছেড়ে থাইকো না বেশি দিন। পুরুষের মন বোঝই তো, কোন দিক থেকে কোন দিক চলে যায় তার তো কোনো ঠিক নাই। আজকাল বউ পাশে থাইকায় যে আকাম কুকাম করে পুরুষেরা, তাদের কোনো বিশ্বাস নাই। মহিলার কথায় নাজরাত খানিকটা বিব্রত বোধ করে বলল, ওনার পরীক্ষা চলছে, তার মধ্যে আপনি কি সব বলছেন আন্টি? আমি বুঝতে পারলাম আপনি ঠিক কি বুঝাতে চাইছেন। বুঝবা বুঝবা, যখন আর সামলানোর কিছু থাকবো না তখন বুঝবা আমার কথা। নাজরাত আর কিছু বলল না, নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। মনটা বিষণ্ণতায় ভরে গেছে তার। রাদের ওপর পূর্ণ আস্থা আছে তার, কিন্তু এই মুহূর্তে কেমন যেন অস্থির লাগছে। মনকে শান্ত করতে রাদের সাথে কথা বলা প্রয়োজন, তাই কল দিল তাকে, কিন্তু কল রিসিভ করছে না রাত। নাজরাত আর নিজেকে সামলে উঠতে পারল না। কান্নাগুলো চোখের পানি হয়ে ঝরে পড়া শুরু করে। শেষে বালিশের উপরে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করে। রাতের খাবার খেতে তরিকা বেগম ডাকলেও দরজা খোলে না। রাত 10টার পর রাত নাজরাতের ফোন বন্ধ পেয়ে শাশুড়ি মায়ের ফোনে কল করে জানতে চায় তারিকা বেগম কি বলবেন ভেবে পান না, তাই বলেন, ওর বোধহয় মন খারাপ, তুমি চিন্তা করো না বাবা, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। নাজরাত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন অন করে দেখলো রাত অনেকবার কল করেছিল তাকে। অনলাইনে গিয়ে দেখে সেখানেও অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। নাজরাত শুধু মেসেজে রিপ্লাই দিল। ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ করে রাখছিলাম। কিছুক্ষণ পর রাত কল করে, জিজ্ঞাসা করে নাস্তা করেছে কিনা নাজরাত। নাজরাত বলল করেছে। তারপর স্বাভাবিক কিছু কথা বলে রেখে দেয়। ভার্সিটিতে এসে একটা ক্লাসের পর গ্যাপ থাকে, তখন নাজরাত বান্ধবীরা মিলে লাইব্রেরি বা ক্যান্টিনে বসে গল্পগুজব করে। আজকে লাইব্রেরিতে বসে গল্প করছে তারা। মেয়েদের গল্পগুজবের মধ্যে ফিউচারে বিয়ে নিয়ে আলোচনা থাকে, এটা কমন একটা ব্যাপার। তো অবিবাহিত যারা তাদের স্বপ্ন খুব সুন্দর করে সাজবে বিয়ের দিন, আর বিবাহিতদের কথা সাজগোজ করতে পারলে বলে কিভাবে সেজেছিল, কি জুয়েলারি পরেছিল, আর না করতে পারলে আফসোস করে। এসব আলোচনা শেষে সবাই নাজরাতকে ধরল, কারণ নাজরাত কিছুই বলছে না, আনমনা হয়ে বসে আছে। মারুফা বলল, এই নজরাত, তুই তো কাকে না জানিয়ে বিয়ে করে নিলি, শুনেছি পরে উঠিয়ে নিবে, তখন কিভাবে সাজবি প্ল্যান করেছিস? আর তখন আমাদের দাওয়াত দিবি তো, নাকি আবারও লুকিয়ে শ্বশুরবাড়ি চলে যাবি? মারুফার কথায় সবাই হেসে দেয়। আর একজন বলল, আচ্ছা তোদের তো বিয়ে হয়ে গেছে, তা ইয়ে টিয়ে হয়ে গেছে তাই না? এমন কথায় সবাই মুখ চেপে হাসে। এদিকে নাজরাত ভরকে যায় এমন কথায়, হাতের নখ খুঁটতে থাকে সে। শেষে ভেবে বলে, স্বামী স্ত্রীর গোপন কথা কারো কাছে বলতে নিষেধ, জানিস না বেয়াদব মেয়ে কোথাকার। আরে বান্ধবীদের কাছে একটু একটু বললে কিচ্ছু হয় না, বল না কি হয়েছে, কে প্রথম কাছে এসেছিল? নাজরাত কোরআনের ব্যাখ্যা দিয়ে বলল, সমাজের অনেকে আছে বন্ধু বান্ধবদের কাছে বাহাদুরি প্রকাশ করতে গিয়ে স্বামী স্ত্রীর একান্ত বিষয় কিংবা পারিবারিক গোপনীয় বিষয় দিয়ে তাদের কাছে বলে বেড়ায়। এটা অনুচিত ও খেয়ানতের কাজ। সাহাবী হজরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কেয়ামতের দিন আল্লাহর কাছে যে আমানতের খেয়ানত সবচেয়ে বড় বলে গণ্য হবে তা এই যে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, স্ত্রীর স্বামীর সঙ্গে মিলিত হয়, তারপর স্বামী স্ত্রীর একান্ত বিষয়গুলো অন্যদের কাছে প্রকাশ করে দেয়। স্বামী স্ত্রীর একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। ইসলাম বিধানে শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের যে কোনো সদস্যের এই ধরনের গোপন কথা প্রকাশ করা খুবই অন্যায়। স্বামী স্ত্রী ও পরিবারের গোপন কথা সংরক্ষিত রাখা ইসলামের অনুপম সৌন্দর্য। তাই এগুলো কেউ কাউকে জিজ্ঞাসা করবি না প্লিজ। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত্যুর ভয় রেখে অন্যায় থেকে নিজেকে সংযত করতে হবে আমাদের। মারুফা এবং অন্যান্য বান্ধবীরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে বলল, আর কাউকে এগুলো নিয়ে জিজ্ঞেস করবো না ইনশাআল্লাহ। রাতের পরীক্ষা চলছে 3-4 দিন গ্যাপ দিয়ে দিয়ে। এদিকে নাজরাত যেন ধৈর্যহারা হয়ে পড়েছে। আশেপাশের মানুষ থেকে শুরু করে বান্ধবীরা পর্যন্ত এসব নিয়ে কথা বলছে। তার এসব সহ্য হচ্ছে না একদম। তাছাড়া বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করার স্বামীকে নিজের করে পাওয়া হলো না তার। মাঝে মাঝে মনে হয় সুখের দিন আসার আগেই হয়তো সে মরে যাবে। মৃত্যুর কথা ভাবলে এসব কিছু অর্থহীন মনে হয়। আবার যখন মৃত্যু চিন্তা দূরে সরে যায় তখন আবার না পাওয়ার আফসোস ঘিরে ধরে তাকে। ইদানিং জেদ ধরে রাদের সাথে ঠিকমতো কথা বলে না নাজরাত। রাদের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, অথচ নাজরাতকে নিয়ে যাওয়ার কথা মুখেও আনে না সে। এদিকে বড় ছেলে মারা যাওয়ার পর শাশুড়ি মাও তেমন একটা কথা বলেন না তার সাথে। সব মিলিয়ে তার মধ্যে ভয় কাজ করে। ইদানিং তো কত বিয়ে ভেঙে যাচ্ছে, 6-7 বছর সংসার জীবনেও ডিভোর্স হচ্ছে। সেখানে তাদের সংসার তো শুরুই হলো না এখনো। এর মধ্যে কিছু হয় তাহলে নাজরাতের পরিবার শেষ হয়ে যাবে। ব্যালকনির ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে সেসব কথাই ভাবছে নাজরাত। রুমে ফোন বেজে চলেছে সেই কখন থেকে। উঠে গিয়ে রিসিভ করতে একদম ইচ্ছে করছে না তার। কয়েকবার কল আসার পর রাফি ফোন নিয়ে এসে বলল, কিরে বয়রা হয়ে গেছিস নাকি? কল আসতেছে, কখন থেকে শুনতে পাস না? নাজরাত ফোন হাতে নিয়ে দেখলো রাত কল করেছে, কিন্তু নাজরাত তার কল ব্যাক করলো না। ইচ্ছে করছে না তার কথা বলতে। মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। রাতের বেলা রাত আসে নাজরাতের বাসায়। তারিকা বেগম নুডলস আর ডিম আর ময়দার সংমিশ্রণে চমৎকার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেন। নাস্তা করে নাজরাতের সাথে একান্তে কথা বলতে নাজরাতের রুমের ব্যালকনিতে যায় তারা। নাজরাত চুপচাপ বসে থাকলে রাত জিজ্ঞাসা করে, ইদানিং তোমাকে কেমন মনমরা হয়ে থাকতে দেখি, কি হয়েছে তোমার? আমার সাথে ঠিকমতো কথাও বলো না। তোমার সমস্যাগুলো আমাকে না বললে আমি বুঝবো কিভাবে বলো তো? সব কিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি না সেহেতু বলো আমাকে। নাজরাত চুপ করে থাকে। চোখের কোণ পানিতে ভিজে গেছে। বাহিরের আবছা আলোয় সেটা বোঝা যাচ্ছে না। রাত এবার বলল, তুমি যখন বলবেই না তখন আমার বসে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তারপর উঠে চলে যেতে নিলে নাজরাত রাতকে জাপটে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। রাত বিচলিত হয়ে বলে, আরে কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? আমাকে আপনার করে নিন, আমি আর এভাবে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট। আমি কি তোমাকে ছেড়ে ভালো আছি? কোনো কারণ ছাড়া বিয়ের পর বউকে এভাবে বাপের বাড়ি ফেলে রাখতে কোনো ছেলেই নিশ্চয়ই চাইবে না। পরীক্ষা চলাকালীন সময় থেকে শুরু করে আজকে 2 দিন একটা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছি যেন তোমাকে ভালো রাখতে পারি। যদিও ভালো রাখা সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে, তবুও আমাদেরকে বসে না থেকে চেষ্টা করার কথা বলা হয়েছে। তার উপর তোমার মোহরানা এখন পরিশোধ করতে পারছি না আমি। ইদানিং নিজেকে খুব ব্যর্থ মনে হয়। তোমার মোহরানা দিতে হবে না, মোহরানা মাফ করে দিচ্ছি আমি। তবুও আমি তোমার কাছে থাকতে চাই। আশেপাশে মানুষ খারাপ মন্তব্য করে, সেগুলো আমার একদম সহ্য হয় না, মন খারাপ হয়, ভীষণ কান্না আসে। এখন সব কিছু ছেড়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো দুঃখ কষ্ট আমাকে ছুতে পারবে না। তাছাড়া বিয়ের পর থেকে সারাক্ষণ আপনার কথা মনে পড়ে, আপনার সাথে একান্তে সময় কাটাতে ইচ্ছে করে, আপনার বুকে মাথা রেখে রাত পার করতে ইচ্ছে করে। ওই দিন রাতে তোমার সাথে কথা বলতে পারিনি বলে সারা রাত ছটফট করে ঘুমাতে পারিনি। কেন জানো? কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাথে কথা বলতে না পারলে কেমন যেন অস্থির লাগে। আশেপাশে সব কিছুর মূল্য থাকে না আমার কাছে, তখন শুধু মনে হয় তুমি আমার সব কিছু। শরীর তখন কেমন যেন খারাপ লাগে।
মনে হয় তোমাকে পেলেই ভালো হয়ে যাব। আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না, তোমাকে ভালোবাসি, আমার বউটাকে। তাহলে আজকে এখানে আমার সাথে থেকে যান প্লিজ। আজকে আপনি চলে গেলে আমি নিজেকে একদম সামলাতে পারবো না। আমি থাকলে যে কিছু একটা ঘটে যাবে ম্যাডাম, তখন এই দায় কে নেবে বলেন? আমি তার জন্য প্রস্তুত। আমি চাই আজ ভিন্ন কিছু ঘটুক, ভিন্ন ভালো লাগায় ভেসে যেতে চাই আপনার হাত ধরে। নিয়ে যাবেন আমাকে? ভেবে বলছো তো? পরে আবার আমাকে দোষ দেবে না তো? একদম না। রাত 11:35। দরজায় নক করে রাফি আর বলে, এই আপু, খাবার খেতে আয়। আম্মু খাবার বেড়ে বসে আছেন। সেই কখন থেকে তোরা না আসা পর্যন্ত আমাকেও খেতে দিচ্ছে না। এদিকে খিদায় আমার পেটে ডাকাটাকে শুরু করে দিয়েছে। নাজরাত আর রাত হাসি দিয়ে একজন আরেকজনকে ছেড়ে দাঁড়ায়। তারপর নাজরাত গিয়ে দরজা খোলে। রাফি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আজকে এখনও জেগে আছে বলে তার চেহারা বাংলার 5-এর মতো দেখা যাচ্ছে। খাবার টেবিলে সবাই খেতে বসলো। রাফি রাতকে বলল, আপনার বউ একটা শেখ হাসিনা, সেটা জানেন আপনি? রাফির কথায় নাজরাত বিষম খেয়ে বলল, তুই একটা পলক, বুঝলি? বেয়াদব ছেলে কোথাকার। রাত ভাই বোনের খুনসুটি দেখে রাফিকে বলল, কেন, তোমার বোন কি করেছে বলো তো? ভাইয়া, আপনার বউ আমাদের বাসায় যেই রাজত্ব করে, মনে হয় যেন বাসাটা একা ওর। যেমন শেখ হাসিনা মনে করতেন দেশটা ওনার বাপের, সেই জন্যই বলছি। রাফির কথায় খুব হাসে রাত। এদিকে নাজরাত তার ভাইকে ইচ্ছা মতো বকা দেয়। খাবার খাওয়া শেষে রুমে এসে রাত নাজরাতকে পিঞ্চ মেরে বলল, সে কিনা আমার বউ একটা শেখ হাসিনা। নাজরাত খুব রেগে যায় এই কথা বললে। রেগে ব্যালকনিতে চলে যেতে নিলে রাত পেছন থেকে জড়িয়ে ধরে যেতে দেয় না। তারপর একপাশের চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। আকস্মিক এমন উষ্ণ ছোঁয়ায় কেঁপে ওঠে নাজরাত। তারপর শান্ত হয়ে স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকায়। 2 হাতে গাল আলতো হাতে উপরে তোলে রাত। নাজরাত লজ্জাপতি পাতার মতো মিয়ে যায়, কিছুতেই তাকিয়ে থাকতে পারে না। রাত মুচকি হেসে তার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে দখল করে নেয়। তারপর দুজন দুজনের স্পর্শে হারিয়ে যায় বহু দূর। 1 সপ্তাহ পর পরিবারকে নিয়ে এসে নাজরাতকে নিজের বাসায় নিয়ে যায় রাত। এক বন্ধুর থেকে টাকা ধার করে নাজরাতের মোহরানার টাকা পরিশোধ করে, কিন্তু নাজরাতকে বলে না। আপাতত ছোট্ট একটা কোম্পানিতে চাকরি নিয়ে সরকারের জন্য চেষ্টা করে যাচ্ছে রাত। শুরু হয় তাদের নতুন সংসার জীবন। নাজরাত সবার সাথে মিলেমিশে থাকতে আপ্রাণ চেষ্টা করে চলে। শ্বশুরবাড়িতে মেয়েদের এই এক যুদ্ধ বলা চলে। যদিও ভাগ্য গুণে নাজরাত তার শ্বশুরবাড়ির লোকজন ভালো পেয়েছে, তারাও মিলেমিশে কাজে সব কিছুতেই সাহায্য করে তাকে। চৈতির সাথেও খুব সুন্দর মিলেমিশে থাকে নাজরাত। তাছাড়া চৈতির কখন কি প্রয়োজন সব কিছুর খেয়াল রাখে। চৈতির জন্য ভীষণ মায়া হয় মেয়েটার। মাঝে মাঝে চৈতির জায়গায় নিজেকে ভাবলে কষ্টেই চোখে পানি চলে আসে। স্বামী ছাড়া একটা নারী কতটা অসহায় তা চৈতিকে দেখে বুঝতে পারে নাজরাত। তাই সব সময় চেষ্টা করে চৈতিকে একটু ভালো রাখার। 1 বছর পর চৈতির বাবা মা এতদিনে তাকে মেনে নিয়ে তাদের সাথে নিয়ে যেতে চাইলে লিপি বেগম দিতে অমত করলে ফারুক সাহেব বুঝিয়ে বলেন, তুমি যতই আদর যত্ন করো না কেন, এই সময় তো পার করে এসেছো, জানোই তো মেয়েরা এই সময় মায়ের কাছে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন তুমি যেতে না দিলে মেয়েটার মন খারাপ হবে, তাই তুমি আর অমত করো না, যেতে দাও। লিপি বেগম হয়তো বুঝতে পারলেন, তাই যেতে দিলেন। তবুও তার দুশ্চিন্তা হয় যদি চৈতির বাবা মা তাকে দ্বিতীয় বিয়ে দিয়ে দিতে চান তাহলে তার নাতনির যে অবহেলা হবে, আর এটা লিপি বেগম একদম মানতে পারবেন না। এমনিতেই মেয়েটার বাবা নেই, এখন যদি মাকেও হারায় তাহলে মেয়েটা যে পুরোপুরি অনাথ হয়ে যাবে। তাই তিনি ভয় পান চৈতিকে বাপের বাড়ি যেতে দিতে। একদিন নাজরাত চৈতির মেয়ে তাইবাকে নিয়ে আদর করছে, আর তাইবা ছোট ঠোঁট প্রসারিত করে হাসছে। রাত তাইবার গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাদেরও এমন একটা ছোট্ট মেয়ে বাবু চায়। নাজরাত মুচকি হাসি দিয়ে বলে, আমারও খুব ইচ্ছে তাই এবার মতোই একটা ফুটফুটে মেয়ে বাবুর। 1 মাস হলো নাজরাত জানতে পারে সে প্রেগনেন্ট। তাই রাত চিন্তিত হয়ে বলল, আচ্ছা, এই শরীরে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে? 3 মাস তো ফুল রেস্টে থাকতে হয়। পারবো ইনশাল্লাহ। পড়াশোনাটা আমি শেষ করতে চাই, প্লিজ আপনি নিষেধ করবেন না। আমি কি একবারও নিষেধ করেছি? এখন তোমার শরীরের কথা ভেবে বলছি।
নাজরাতের এবার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই রাত তাকে তার মায়ের কাছে নিয়ে আসে। যতই হোক শ্বশুর বাড়িতে টুকটাক কাজ না করে বসে থাকা যায় না, এতে নিজের কাছেই খারাপ লাগে। তাছাড়া নাজরাতের এখন রেস্টে থাকা উচিত। সব কিছু মিলিয়ে রাত নাজরাতকে তার মায়ের কাছে নিয়ে আসে। তাছাড়া রাত অফিস শেষ করে রাতে তার বউয়ের কাছে চলে আসে। নাজরাতকে ছেড়ে তার একদম ঘুম আসে না। মাঝে মাঝে সন্ধ্যায় নাস্তা সহ বিভিন্ন বাজার করে নিয়ে আসে শাশুড়ি মায়ের বাসায়। এগুলো তাকে ফারুক সাহেব শিখিয়ে দিয়েছেন। তরিকা বেগম মহিলা মানুষ হয়ে বাহির ঘর দুটোই সামলাতে হয়, তাই ছেলেকে বলেছেন সে যেন কখনো খালি হাতে ও বাসায় না যায়। বাবার কথায় তার উপর শ্রদ্ধায় বুক আনন্দে ভরে যায় রাতের। তাদের বাবা সবসময় চেষ্টা করেছেন ভালো শিক্ষা দেওয়ার এবং তারাও মেনে চলেছে বরাবর। কথায় আছে, মা যেমন হয় মেয়ে তার তেমন স্বভাব চরিত্র পায়, এবং বাবা যেমন হয় ছেলে তার মতো হয়। যদিও সবাই হয় না, তবু বেশিরভাগ হয়। রাত সন্ধ্যাবেলা পিৎজা নিয়ে আসে সবার জন্য, আর নাজরাতের জন্য কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসে। কিন্তু নাজরাত পিৎজা খেতে চাইলে রাত না করে। এই সময়ে ফাস্টফুড খাওয়া একদম নিষেধ করেছেন ডাক্তার। নাজরাত খেতে পারবে না বলে রাতও পিৎজা খেলো না। বাদাম নাজরাতকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও কিছু খাচ্ছে। নাজরাতের এমন মন খারাপ পিৎজা খেতে দেয়নি বলে, তাই তাকে হাসানোর জন্য রাত কিস করতে গেলে নাজরাত মাথা কাত করে সরে গেলে রাত হেসে বলল, কিসমিস মানে? এই যে তুমি কিস করতে দিলে না, তাই মিস। নাজরাত হেসে নিজেই তাকে কিস করে। তখন রাত নাজরাতের সামনে কিসমিস ধরে বলে, কিসমিস খাও। নাজরাত খেয়ে রাতের বুকে নিজেকে লেপ্টে রাখে আর তাদের বেবিদের নিয়ে বিভিন্ন প্ল্যান করে।